হ্যালো। আচ্ছা, আজকে আমাদের হচ্ছে যে ভৌত আলোক বিজ্ঞানের লেকচার 2 নম্বর লেকচার। ঠিক আছে, তো আমরা গত লেকচার থেকে কন্টিনিউ করব। তো আজকে আমাদের প্রথম যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে তড়িৎচুম্বকীয় বর্ণালী। প্রথম টপিকটার নাম হচ্ছে তড়িৎচুম্বকীয় বর্ণালী। তড়িৎ চুম্বকীয় বর্ণালী। তড়িৎ চুম্বকীয় বর্ণালী। আচ্ছা ভাই, তড়িৎচুম্বকীয় বর্ণালীটা কি তাইলে? তড়িৎচুম্বকীয় বর্ণালীটা হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ যখন সৃষ্টি হয়, ওই তরঙ্গের কারণে যে বিকিরণটা সৃষ্টি হয়, বিকিরণ থেকে যে বর্ণালীটা পাওয়া যায়। ঠিক আছে, আমরা গত ক্লাসে পড়ে আসছি যে তড়িৎচুম্বকীয় তরঙ্গটা কি। ঠিক আছে, তো তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা বিকিরণের কারণে যে বর্ণালীর সৃষ্টি হয়, ওই তরঙ্গ থেকে যে বর্ণালী সৃষ্টি হয় তাকে তড়িৎচুম্বকীয় বর্ণালী বলে। ঠিক আছে, তাহলে আমরা সংজ্ঞাটা কিভাবে লিখবো? সংজ্ঞাটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় বিকিরণ হতে, তড়িৎ চুম্বকীয় বিকিরণ হতে, বিকিরণ হতে যে বর্ণালী সৃষ্টি হয়, বিকিরণ হতে যে বর্ণালী সৃষ্টি হয়, সেই বর্ণালী সৃষ্টি হয় সৃষ্টি হয় তাকে তড়িৎচুম্বকীয় বর্ণালী বলে। তাকে তড়িৎ চুম্বকীয় বর্ণালী বলে। চুম্বকীয় বর্ণালী বলে। আচ্ছা, বর্ণালী যে সৃষ্টি হয় এটা আমরা খালি চোখে দেখতে পারি? খালি চোখে দেখতে পারি না। ঠিক আছে, তো আমরা যদি কোনো একটা বর্ণালী মিতিক যন্ত্রের মধ্যে তড়িৎচুম্বকীয় বিকিরণটা ফেলি বা তরঙ্গটা ফেলি, তখন ওই বর্ণালী মিতিক যন্ত্রে সাত ধরনের সাত ধরনের না, মানে অনেক ধরনের বর্ণালী সৃষ্টি হয়। ঠিক আছে, তো এই বর্ণালীটাকে বলে তড়িৎচুম্বকীয় বর্ণালী। তো কয়েক ধরনের তড়িৎচুম্বকীয় বর্ণালী আছে। ঠিক আছে, কয়েক ধরনের তড়িৎচুম্বকীয় বর্ণালী আছে। তো কয়েকটা তড়িৎচুম্বকীয় বর্ণালী আমরা স্টাডি করি। মোটামুটি সবগুলো নিয়ে পড়ালেখা করার ট্রাই করব। তো কয়েক ধরনের তড়িৎচুম্বকীয় বর্ণালী। ঠিক আছে, যদি আমি অন্য কালার দিয়ে নিই হেডলাইন গুলা, কয়েকটি তড়িৎচুম্বকীয় বর্ণালী, কয়েকটি তড়িৎচুম্বকীয় বর্ণালী। এগুলো নিয়ে খুব একটা ডিটেলস পড়তে হবে না। বর্ণালীগুলো কেমনে সৃষ্টি হয়, কিভাবে হয়, এগুলো নিয়ে এত ডিটেলস নাই। তো মোট কথা আমাদের কয়েকটা বর্ণালী নিয়ে জানতে হবে। ঠিক আছে, আপাতত এটা জেনে রাখ যে তড়িৎচুম্বকীয় বিকিরণ হতে বর্ণালী সৃষ্টি হয়। ঠিক আছে, বর্ণালী মানে কি? বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গ, যেটার বর্ণ বর্ণ আছে, বর্ণযুক্ত। ঠিক আছে, মানে কালার আছে। তো কয়েকটি তড়িৎচুম্বকীয় বর্ণালীর কথা যদি বলি, তাহলে কয়েকটি তড়িৎচুম্বকীয় বর্ণালী। ওকে, তাহলে সেটা কি কি? এখানে একটা ছন্দ পড়তে হবে। কি পড়তে হবে? ছন্দ। মহাজগতের গামা রঞ্জনকে অতিবেগুনি দৃশ্যে আলোকিত করেছে রেডিও টেলিভিশন। ঠিক আছে, আবার বলি, মহাজগতের গামা রঞ্জনকে অতিবেগুনি দৃশ্যে আলোকিত করেছে রেডিও টেলিভিশন। আমি যদি ছন্দটা একটু লিখে দিই, আহ, মহাজগতের মহাজগতের গামা রঞ্জনকে মহাজগতের গামা রঞ্জনকে আলোকিত করেছে, আলোকিত করেছে না, অতিবেগুনি অতিবেগুনি দৃশ্যে আলোকিত করেছে। গামা রঞ্জনকে অতিবেগুনি দৃশ্যে আলোকিত করেছে, অতিবেগুনি দৃশ্যে আলোকিত করেছে, আলোকিত করেছে, আলোকিত করেছে রেডিও টেলিভিশন, রেডিও টেলিভিশন, রেডিও টেলিভিশন। ওকে, তাহলে ভাই কেন এই ছন্দটা শিখতেছি বা এটার লাভ কি? এটার লাভ হচ্ছে যে প্রথমত এই ছন্দের কারণে আমরা যত ধরনের তড়িৎচুম্বকীয় বর্ণালী আছে সবার সম্পর্কে জানতে পারবো, মানে সবার নামটা জানতে পারবো, কি কি দুনিয়ায় কত ধরনের তড়িৎচুম্বকীয় বর্ণালী আছে সবগুলো নিয়ে সবগুলোর নাম জানতে পারবো। প্লাস হচ্ছে যে
ওদের তরঙ্গ দৈর্ঘ্য আর কম্পাঙ্কের ক্রমটাও জানতে পারবো এই লিস্ট থেকে। কেমনে আমি দেখাচ্ছি আস্তে আস্তে করে। তো আমাদের ছন্দটা কি, মহাজগতের গামারঞ্জনকে অতিবেগুনি দৃশ্যে আলোকিত করেছে রেডিও টেলিভিশন। ঠিক আছে, মহাজগতের গামারঞ্জনকে অতিবেগুনি দৃশ্যে আলোকিত করেছে রেডিও টেলিভিশন। আচ্ছা, এখন আমরা একটা একটা করে জানি কোনটার পরিচয় কি। ঠিক আছে, যদি প্রথম মহাজগতের কথা বলি, এখান থেকে আসে মহাজাগতিক রশ্মি। ঠিক আছে, এটার থেকে আসছে মহাজাগতিক রশ্মি, মহাজাগতিক রশ্মি। ওকে, তাহলে গামা থেকে কি আসছে? গামা থেকে হচ্ছে গামা রশ্মি। গামা থেকে কি আসছে? গামা রশ্মি। তাহলে মহাজগতের গামা রঞ্জনকে, রঞ্জন থেকে কি আসে? রঞ্জন রশ্মি বা এক্স রে রশ্মি। এক্স রে রশ্মি আরেকটা নাম আছে রঞ্জন রশ্মি। ঠিক আছে, তো এটা অনেকে, এটা এমসিকিউতে প্রায় চলে আসে যে এক্স রে কথা বলা না থেকে রঞ্জন রশ্মির কথা বলা থাকে। তো এটা বুঝে নিতে হবে রঞ্জন রশ্মি মানে এক্স রে কথা বলছে। ঠিক আছে, তাহলে আরেকটা রশ্মি কি? আরেকটা রশ্মি হচ্ছে যে রঞ্জন রশ্মি বা এক্স রে, এটাকে আমরা এক্স রে হিসেবে চিনি আর কি নর্মালি। ঠিক আছে, আর অতিবেগুনি দিয়ে অবশ্যই কি বুঝাচ্ছে? অতিবেগুনি রশ্মি। অতিবেগুনি রশ্মি, অতিবেগুনি, অতিবেগুনি রশ্মি। তো অতিবেগুনি রশ্মি আরেকটা নাম আছে, অন্য নামগুলো আমাদের পড়তে হবে। অতিবেগুনি রশ্মি ইংলিশ নাম কি? আল্ট্রাভায়োলেট, আল্ট্রা ভায়োলেট রেড, রে। ঠিক আছে, তো এটাকে সঙ্গে কি বলে? ইউভি রে। এর সঙ্গে বলে ইউভি রে। দৃশ্যে, দৃশ্যে দিয়ে হচ্ছে দৃশ্যমান আলো। ঠিক আছে, দৃশ্য দিয়ে কি? দৃশ্যমান আলো, দৃশ্যমান আলো। তারপর আলোকিত, আলোকিত দিয়ে হচ্ছে অবলোহিত রশ্মি। আলোকিত দিয়ে কি? আলোকিত দিয়ে হচ্ছে অবলোহিত রশ্মি, অবলোহিত রশ্মি। অবলোহিত রশ্মি আরেকটা নাম আছে, অবলোহিত রশ্মির আরেকটা নাম হচ্ছে যে আইআর রে বা আইআর রে। এটার ইংলিশ নাম কি? ইনফ্রারেড রে। এখান থেকে আইআর রে নামটা আসছে, আইআর রে। তারপর হচ্ছে যে করেছে, করেছে দিয়ে কিছু নাই। তো রেডিও টেলিভিশন, রেডিও টেলিভিশন দিয়ে হচ্ছে যে মানে এটা দিয়ে দুইটা বুঝাই, রেডিও টেলিভিশন দিয়ে, এটা দিয়ে দুইটা বুঝাই। এটার সাথে অবশ্য নামের সাথে প্রথম অক্ষরের সাথে কোনো মিল নেই। এটা দিয়ে মনে রাখতে হবে আমাদেরকে, প্রথম হচ্ছে মাইক্রোওয়েভ, এটা আমাদের অটো মনে রাখতে হবে, মাইক্রোওয়েভ। আর মাইক্রোওয়েভের পর আসে বেতার তরঙ্গ, বেতার তরঙ্গ। তাহলে আপনি বলতে পারেন যে কি, আমি রেডিও টেলিভিশন কেন লিখছি? কারণ রেডিও টেলিভিশনের মধ্যে মাইক্রোওয়েভ আর বেতার তরঙ্গ পাওয়া যায়। ঠিক আছে, যদি বেতার তরঙ্গ আর মাইক্রোওয়েভ সেম না, বাট এই দুইটার মধ্যে পাওয়া যায় মাইক্রোওয়েভ আর বেতার তরঙ্গ, সেই জন্য ছন্দটা এভাবে রাখছি আর কি। তো এখান থেকে তো এতগুলা মহাজাগতিক রশ্মি বা গামা রশ্মি, রঞ্জন রশ্মি বা এক্স রে, অতিবেগুনি রশ্মি, এই সবগুলা রশ্মি তো আমাদের মনে রাখা সম্ভব না যে এদের তরঙ্গ দৈর্ঘ্য কত, এদের কম্পাঙ্ক কত, এদের এগুলো মনে রাখা সম্ভব না। আমাদেরকে মেনলি মনে রাখতে হবে দৃশ্যমান আলোরটা, দৃশ্যমান আলোরটা আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত বা কম্পাঙ্ক কত, এগুলো আমাদের দৃশ্যমান আলো নিয়ে একটু ডিটেলস আসে, আর বাকিগুলো নিয়ে আসে না। তবে বাকিগুলো নিয়ে প্রশ্ন আসে। প্রশ্নটা কেমন? প্রশ্নটা হচ্ছে যে বেশি হলে প্রশ্ন করবে যে কোন রশ্মির থেকে তরঙ্গ দৈর্ঘ্য বেশি, মানে কোন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কোন রশ্মির থেকে বেশি, বা তরঙ্গ দৈর্ঘ্যের ক্রমটা। তরঙ্গ দৈর্ঘ্য বা প্রশ্নটা দিতে পারে যে মহাজাগতিক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য বেশি নাকি গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য বেশি। তারপর হচ্ছে প্রশ্নটা এমন করতে পারে অতিবেগুনি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য বেশি নাকি আলোকিত, আলোকিত বলতেছি অবলোহিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য বেশি। ঠিক আছে, মানে কম্পেয়ার করে প্রশ্ন আসতে পারে, কিন্তু কোনটার তরঙ্গ দৈর্ঘ্য কত এটা বলবে না কখনো। এটা বললে ওরা জানে যে পারবি না তোরা, কেন পারবি না? কারণ এতগুলো মনে রাখা সম্ভব না। ঠিক আছে, তো তরঙ্গ দৈর্ঘ্যের ক্রমটা যদি লিখি, তরঙ্গ দৈর্ঘ্যের ক্রমটা, তরঙ্গ দৈর্ঘ্যের, তরঙ্গ দৈর্ঘ্যের ক্রম, তরঙ্গ দৈর্ঘ্যের ক্রম, লাইনটা যদি আপনি, ওকে, তরঙ্গ দৈর্ঘ্যের ক্রমটা কেমন হবে? দেখ, আমি যে ছন্দটা শিখেছি এই ছন্দটা শিখারও একটা রিজন আছে।
এভাবে সিরিয়ালি যেভাবে গেছে ছন্দতে সিরিয়ালি যেভাবে তরঙ্গ দৈর্ঘ্য বলতেছে রশ্মিগুলো গেছে সিরিয়ালি সিরিয়ালি হচ্ছে যে ক্রমান্বয়ে তরঙ্গ দৈর্ঘ্য বাড়তে থাকবে। ঠিক আছে, তার মানে আমি প্রথমে সিরিয়ালি রশ্মিগুলোর নাম লিখি। প্রথমটা হচ্ছে মহাজাগতিক রশ্মি। ঠিক আছে, প্রথমটা হচ্ছে কি মহাজাগতিক রশ্মি। মহাজাগতিক রশ্মি, তারপর কি, তারপর হচ্ছে গামা রশ্মি। গামা রশ্মি, তারপর কি, তারপর হচ্ছে অতিবেগুনি সরি এক্স রে। আমি শুধু এখন এখানে এক্স রে লিখি। তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে যে অতিবেগুনি রশ্মি বা ইউভি রে। ইউভি রে, ঠিক আছে। তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে যে দৃশ্যমান আলো। এটাকে দৃশ্যমান আলো লিখলাম। দৃশ্যমান দৃশ্যমান আলো। তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে অবলোহিত রশ্মি। এটা কোথায় লেখা যায়, অবলোহিত রশ্মি। অবলোহিত রশ্মি, তারপর কি লেখা যায়, তারপর হচ্ছে যে এরপর কি আসে, এরপর হচ্ছে অবলোহিত রশ্মি, এরপর হচ্ছে মাইক্রোওয়েভ আর বেতার তরঙ্গ। মাইক্রোওয়েভ, এরপর আসছে বেতার তরঙ্গ। বেতার তরঙ্গ, ওকে। তো ওদের তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের ক্রমটা কেমন হবে, ক্রমান্বয়ে যত সামনের দিকে যাবে তত বাড়তে থাকবে। এই ছন্দের যত সামনের দিকে যাবে, আমরা ছন্দটা শিখে কি লাভ হয়েছে বুঝতে পারছি। তাহলে মহাজাগতিক রশ্মি তাহলে কি হবে, সব থেকে ছোট হচ্ছে মহাজাগতিক রশ্মি, কারণ এরপর আস্তে আস্তে বাড়তে থাকবে। মানে গামা রশ্মি মহাজাগতিক রশ্মি থেকে বেশি বড়, তরঙ্গ দৈর্ঘ্যটা বড়। তারপর হচ্ছে গামা রশ্মি থেকে হচ্ছে এক্স এর তরঙ্গ দৈর্ঘ্য বড়, এক্স এর থেকে হচ্ছে ইউভি এর তরঙ্গ দৈর্ঘ্য বড়, ইউভি এর থেকে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য বড়, দৃশ্যমান থেকে অবলোহিত তরঙ্গ দৈর্ঘ্য বড়, অবলোহিত রশ্মি থেকে মাইক্রোওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য বড়, এরপর হচ্ছে মাইক্রোওয়েভ থেকে বেতার তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য বড়। ওকে, বুঝাতে পারছি। তাহলে আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে আমি যদি বলি কম্পাঙ্কের ক্রম লিখতে বলে, কিসের ক্রম লিখতে বলে, কম্পাঙ্কের ক্রম। তো কম্পাঙ্কের ক্রমটা আমি এটা একটু কপি করে নিয়ে যাই, শুধু চিহ্নগুলো চেঞ্জ করে দিব আমি। কপি, কম্পাঙ্কের ক্রম লিখতে বলে, ঠিক আছে। তো কম্পাঙ্কের ক্রমটা কেমন হবে আমি দেখাচ্ছি। আগে একটু মুছে নিই ব্যাপারটা। এটা হবে কম্পাঙ্কের ক্রম। আমি যদি লিখি ওকে, কম্পাঙ্কের ক্রম। কম্পাঙ্কের ক্রম, কম্পাঙ্ক কি তরঙ্গ দৈর্ঘ্যের বিপরীত রাশি না। আমি বলি প্রথমত এগুলো সবগুলো হচ্ছে কি তড়িৎচুম্বকীয় তরঙ্গ। আর আমরা কি জানছি, গত ক্লাসে জানছি যে লাস্ট ক্লাস থেকে জানছি, সরি এটা এইভাবে দিই, নোট নোট হচ্ছে কি লাস্ট ক্লাস থেকে জানছি, লাস্ট ক্লাস থেকে জানছি, লাস্ট ক্লাস থেকে জেনেছি দুনিয়ার সব তড়িৎচুম্বকীয় তরঙ্গ, দুনিয়ার সব সব তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ, দুনিয়ার সব তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ, তরঙ্গের বেগ আলোর গতির সমান। কারণ আলো নিজেও একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ, আলোর গতির সমান। হুম, আলোর গতির সমান মানে সি, সি and c is equal 3 into 10 to the power 8 ms per 1, ঠিক আছে, আলোর গতির। ঠিক আছে, ওকে। তাহলে আমরা আরেকটা সূত্র জানি না, যে তরঙ্গের সূত্র, তরঙ্গের বেগ। আচ্ছা আমরা লিখি, আমরা জানি যে তরঙ্গের বেগ, তরঙ্গের বেগ v is equal f lambda। কিন্তু এই ক্ষেত্রে কি সবার বেগ c না। এ দেখ, আমি এখানে যতগুলো মহাজাগতিক রশ্মি বল, গামা রশ্মি বল, সবগুলোই তো তড়িৎচুম্বকীয় তরঙ্গ। কারণ কেন, উপরে হেডলাইন কি কয়েকটি তড়িৎচুম্বকীয় বর্ণালী, তার মানে সবগুলোই তড়িৎচুম্বকীয় তরঙ্গ। ঠিক আছে, কিন্তু এক একজনের বর্ণালী এক রকম, সেই জন্য এদেরকে ভাগ করছে, মানে কালারটা এক এক রকম। ঠিক আছে, এবার বুঝাতে পারছি। তাইলে এখন কি হয়েছে, তার মানে এরা সবাই যেহেতু তরঙ্গ, তরঙ্গের ব্যাখ্যা বি ইকুয়াল এফ ল্যাম্ডা, আবার সবাই কিন্তু তড়িৎচুম্বকীয় তরঙ্গই। ঠিক আছে, তড়িৎচুম্বকীয় তরঙ্গ, শুধু এক একজনের তড়িৎচুম্বকীয় তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যটা এক এক রকম।
ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য একরকম হওয়ার কারণে কম্পাঙ্ক একরকম, তাহলে তরঙ্গ বেগ হচ্ছে ভি ইকুয়াল এফ ল্যামডা। তো সবাই যেহেতু তড়িৎচুম্বকীয় তরঙ্গ এখানে, তার মানে সবার বেগ আলোর বেগের সমান, মানে সি, তাহলে আমরা লিখতে পারি সি ইজ ইকুয়াল এফ ল্যামডা। আবার সি সবার বেগ যেহেতু সি, তার মানে সি সি একটা কি ধ্রুবক, সি একটা কি ধ্রুবক, ধ্রুবক। তাহলে সি যদি ধ্রুবক হয়, তাহলে আমরা লিখতে পারি না যে এফ ইজ ইকুয়াল সি বাই ল্যামডা, যেখানে সি ধ্রুবক, সি ধ্রুবক মানে কি ধ্রুবক চিহ্ন হয়ে যাবে না, মানে সমানুপাতিক চিহ্ন হয়ে যাবে না, এফ সমানুপাতিক 1/ল্যামডা। তার মানে কি ল্যামডা বাড়লে, ল্যামডা বড় হলে এফ ছোট হয়, তার মানে মানে ল্যামডা যদি বাড়ে এফ ছোট হয়, ঠিক আছে, আর যদি ল্যামডা কমে এফ বড় হয়, ঠিক আছে। তো এটা যদি আমি প্র্যাকটিক্যালি প্রমাণ করি, ধর আমি যদি একটা প্র্যাকটিক্যাল দেখাই, এটা ধর একটা একটা তরঙ্গ আঁকি, বড় একটা তরঙ্গ দৈর্ঘ্য আঁকলাম। এই তরঙ্গ দৈর্ঘ্য মানে কি একটা তরঙ্গ থেকে আরেকটা তরঙ্গের দৈর্ঘ্য, এই যে এতটুকু, ঠিক আছে, একটা তরঙ্গ থেকে একটা তরঙ্গের দৈর্ঘ্য। আচ্ছা, এখন যদি আমি ঠিক শেপে সেম শেপ বলতেছি, সেম জায়গার মধ্যে ছোট ছোট তরঙ্গ আঁকি, তরঙ্গ দৈর্ঘ্য গুলো যদি ছোট করে দিই, তাহলে সেম জায়গা কিন্তু অনেকগুলো তরঙ্গ হয়েছে না, অনেকগুলো তরঙ্গ সৃষ্টি হয়েছে না, কিন্তু ল্যামডাটা ছোট হয়ে গেছে, তাই তো। অনেকগুলো তরঙ্গ সৃষ্টি হয়েছে মানে কি, এটাই তো কম্পাঙ্ক, ঠিক আছে। প্রতি একক সেকেন্ডে কি পরিমাণ তরঙ্গ সৃষ্টি হচ্ছে, ধর এক সেকেন্ডে এখানে 3টা তরঙ্গ সৃষ্টি হয়েছে, কিন্তু এখানে দেখ ঠিক এক সেকেন্ডে ঠিক সেম জায়গার মধ্যে অনেকগুলো তরঙ্গ সৃষ্টি হয়েছে। কারণ কেন, তরঙ্গ দৈর্ঘ্যটা ছোট হয়ে গেছে তাই। তরঙ্গ দৈর্ঘ্য যদি ছোট হয়, তার মানে অনেকগুলো কম্পাঙ্ক সৃষ্টি, মানে তরঙ্গ সৃষ্টি হয়েছে, তো এটাই তো কম্পাঙ্কের মান। তার মানে কম্পাঙ্ক যখন বাড়বে তরঙ্গ দৈর্ঘ্য ছোট হবে, আর কম্পাঙ্ক কমলে তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে। বুঝতে পারছি তাহলে। তাহলে কম্পাঙ্কের ক্রমটা কি হবে, কম্পাঙ্কের ক্রমটা হবে না যে কি বলে, কম্পাঙ্কের ক্রমটা তরঙ্গ দৈর্ঘ্যের ক্রমের উল্টা হবে না। যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার কম্পাঙ্ক কম, যার তরঙ্গ দৈর্ঘ্য কম তার কম্পাঙ্ক বেশি, তার মানে ক্রমটা এখন উল্টো হয়ে যাবে। তাহলে ক্রমটা এখন কি হবে, মহাজাগতিক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কি সব থেকে ছোট, তার মানে ওর কম্পাঙ্ক সব থেকে বেশি। এরপর গামা রশ্মি, এরপর এক্স রে, এরপর ইউভি রে, এরপর দৃশ্যমান আলো, এরপর হচ্ছে অবলোহিত রশ্মি, এরপর মাইক্রোওয়েভ, এরপর বেতার তরঙ্গ। তাহলে বুঝতে পারছি আশা করি। তো এখন এখান থেকে আমাদেরকে এতগুলা তড়িৎচুম্বকীয় তরঙ্গ কি বলতে, কখনো কোনটা তরঙ্গ দৈর্ঘ্য কত এটা বের করতে বলবে না বা জিজ্ঞাসা করবে না, কারণ এগুলো অনেক, এতগুলো তরঙ্গ দৈর্ঘ্য মনে রাখা সম্ভব না, ঠিক আছে। তো আমাদেরকে কি হবে, দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য গুলো মনে রাখতে হবে, ঠিক আছে। তো আমি যদি নেক্সট পেজে যাই, দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে আমাদের যদি হ্যাশট্যাগ দিই দৃশ্যমান আলো, ঠিক আছে, ওকে, দৃশ্যমান আলো কথা, একটু সুন্দর করে নোট করে দিলে তাহলে ব্যাপারটা সবকিছু সাজানো থাকে আর কি। দৃশ্যমান আলো, আচ্ছা, দৃশ্যমান আলো কি, আমরা ছোটবেলা থেকে পড়ে আসি, দৃশ্যমান আলোর মধ্যে আবার 7টা রং পাওয়া যায়, ঠিক আছে। এই যে সূর্যের আলো, সূর্যের আলোর মধ্যে কিন্তু সব অতিবেগুনি রশ্মিও থাকে, ঠিক আছে, মানে সূর্যের আলো হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তো সূর্যের আলো থেকে তো শুধু একটা আলো বের হয় না, কত আলো বের হয়। এই আলোর মধ্যে একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ হচ্ছে যে অবলোহিত রশ্মি, একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ হচ্ছে যে অতিবেগুনি রশ্মি, একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ পড়ে যে দৃশ্যমান আলোর মধ্যে, ঠিক আছে। ওই যে তড়িৎচুম্বকীয় তরঙ্গটা দৃশ্যমান আলোর মধ্যে পড়ে, ওখানে 7টা রং দেখা যায়, ঠিক আছে। কয়টা রং দেখা যায়, 7টা রং দেখা যায়। তো দৃশ্যমান আলোর মধ্যে যেগুলো পড়ে, তার মানে ওই 7টা রং কি কি, এটা ছোটবেলা থেকে পড়ে আসছি, বেনি আসহ কলা, ঠিক আছে। বেনি আসহ কলা, বেনি আসহ কলা, ওকে। বেনি আসহ কলা হলে আমি যদি এখন এখানের যে রংগুলো দেখা যায় এদের আবার তরঙ্গ দৈর্ঘ্য সবগুলার হিসাব রাখা লাগে, ঠিক আছে। দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য নর্মালি নর্মালি হচ্ছে কত রেঞ্জের মধ্যে হয়ে থাকে, 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটারের মধ্যে হয়ে থাকে, ঠিক আছে। দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ, তরঙ্গ দৈর্ঘ্যের ক্রম,
তরঙ্গ দৈর্ঘ্যের ক্রম, তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জটা রেঞ্জটা কতর মধ্যে দিয়ে থাকে? রেঞ্জটা হচ্ছে 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার, 780 ন্যানোমিটারের মধ্যে হয়ে থাকে। কিন্তু আমাদেরকে পড়তে হবে যে বেনি আসক হলো প্রত্যেকটা তরঙ্গ দৈর্ঘ্য কত, মানে বেগুনি, নীল কালার তড়িৎচুম্বক তরঙ্গ যেটা সৃষ্টি হয়, আসমানি কালারের যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ সৃষ্টি হয়, সবুজ কালার যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ সৃষ্টি হবে দৃশ্যমান আলোর মধ্যে পড়ে, ঠিক আছে? তার মানে অবশ্যই এদের সবার তরঙ্গ দৈর্ঘ্য অবশ্যই 380 থেকে 780 ভিতরেই হবে, ঠিক আছে? আমরা একটা একটা করে দেখে নিই, একটা একটা করে দেখি। আমি প্রথমে তোর বেগুনি বেগুনি দিয়ে শুরু করলাম, ঠিক আছে? বেগুনি বেগুনি হচ্ছে 380 ন্যানোমিটার থেকে, সরি 380 ন্যানোমিটার থেকে নরমালি 424 ন্যানোমিটার, ঠিক আছে? তো এক এক বইতে একটু এদিক সেদিক দেওয়া আছে, তবে আমি যে মানটা দিচ্ছি এটাই স্ট্যান্ডার্ড মান, এটা দেখবি, ঠিক আছে? অপশনে এটাই দেওয়া থাকবে। বেগুনি গেল, তারপর হচ্ছে কি নীল, নীল হচ্ছে ইয়াতে কত 424 ন্যানোমিটার থেকে, মানে ক্রমান্বয়ে শুরু হবে 424 থেকে 450 ন্যানোমিটার, ঠিক আছে? 424 থেকে 450 ন্যানোমিটার। তারপর কি বেগুনি গেল, নীল গেল, তারপর হচ্ছে আসমানি, আসমানি আসমানি হচ্ছে 450 ন্যানোমিটার থেকে 500 ন্যানোমিটার, 450 ন্যানোমিটার থেকে 500 ন্যানোমিটার। আসমানি পর কি আসে? আসমানি পর হচ্ছে সবুজ, সবুজ হচ্ছে যে 500 ন্যানোমিটার থেকে 575 ন্যানোমিটার, 500 ন্যানোমিটার থেকে 575 ন্যানোমিটার। ওকে, তারপর সবুজ হচ্ছে গিয়ে কত, তাহলে গেল হলুদ, হলুদ হচ্ছে যে কত, হলুদ হচ্ছে যে 575 থেকে 590 ন্যানোমিটার, 575 ন্যানোমিটার থেকে 590 ন্যানোমিটার। এগুলো কিন্তু মনে রাখতে হবে ভাই, কিছু করার নেই। 590 ন্যানোমিটার হলুদ গেল, তারপর হচ্ছে কমলা, কমলা হচ্ছে যে 590 ন্যানোমিটার থেকে 647 ন্যানোমিটার, 590 ন্যানোমিটার থেকে 647 ন্যানোমিটার কমলা গেল। তারপর হচ্ছে লাল, লাল হচ্ছে কত, লাল হচ্ছে যে 647 ন্যানোমিটার থেকে 647 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার, 780 ন্যানোমিটার। ওকে, তাহলে এগুলো হচ্ছে আমাদের মনে রাখতে হবে। এখন একটা জিনিস খেয়াল কর, যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার মানে তার কম্পাঙ্ক কম, আর কম্পাঙ্ক কম হচ্ছে মানে কি একক সেকেন্ডে অনেকগুলো তরঙ্গ সৃষ্টি হয়েছে, মানে বেশি তরঙ্গ সৃষ্টি হয়েছে, আর বেশি তরঙ্গ সৃষ্টি হয়েছে মানে কি ওই তরঙ্গটার তরঙ্গ শক্তিও বেশি, তাই তো? তার মানে এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য কম, সব থেকে তরঙ্গ দৈর্ঘ্য কম কার? বেগুনি, বেগুনি রঙের, তার মানে বেগুনি রং সব থেকে শক্তিশালী, কারণ সব থেকে তরঙ্গ দৈর্ঘ্য কম ওর, তার মানে ওর তরঙ্গ সংখ্যা সব থেকে বেশি, মানে কম্পাঙ্ক সব থেকে বেশি, আর কম্পাঙ্ক বেশি মানে কি শক্তি বেশি, ঠিক আছে? কম্পাঙ্ক বেশি মানে কি শক্তি বেশি, তার মানে সব থেকে শক্তিশালী হচ্ছে বেগুনি, বেগুনি রঙের যে তরঙ্গটা সৃষ্টি হয়, ঠিক আছে? সব থেকে শক্তিশালী, তার মানে সব থেকে দুর্বল কোনটা? অবশ্যই লাস্টেরটা, তার মানে সব থেকে দুর্বল হচ্ছে কি লাল, থেকে দুর্বল, ঠিক আছে? কারণ কেন, আমি যদি সহজ বাংলার কথা বলি তাহলে হচ্ছে যে যদি তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্য কমে তাহলে কম্পাঙ্ক বাড়ে, আর কম্পাঙ্ক বাড়ে মানে কি শক্তিও বাড়ে, ওই তরঙ্গের শক্তি। বুঝতে পারছি? বুঝতে পারছি আশা করি। ওকে, ওকে, তাহলে আমাদের মোটামুটি দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যগুলো নিয়ে আলোচনা করা হলো। তারপর হচ্ছে কি আমাদের আরেকটা টপিক জানবে, সেটা হচ্ছে আলোকবর্ষ। আলোকবর্ষ এই টপিকটা এখানে লিখতেছি, এটা যদিও দৃশ্যমান আলোর সাথে কোনো সম্পর্কিত না, ঠিক আছে? এটা হচ্ছে আরেকটা জিনিস, আরেকটা টপিক লিখলাম আলোকবর্ষ। আলোক
লটা নর মতন হয়ে গেছে, সরি। ওকে, আলোক, আলোকবর্ষ, আলোকবর্ষ। ওকে, আলোকবর্ষ কি, সেটা কি, কাকে বলে, এখন আমরা জানবো। এখান থেকে টপিক আসে না, তবে এটা পড়ানোর একটা রিজন আছে, কারণ ম্যাথে কাজে লাগতে পারে আলোকবর্ষের ব্যাপারটা। প্রথমত আলোকবর্ষ কাকে বলে সেটা আগে জেনে নিই, ঠিক আছে। আলো এক বছরে যে সময় যে দূরত্ব অতিক্রম করে, আলো এক বছর সময়ে যে দূরত্ব অতিক্রম করে, ওই দূরত্বটাকে আলোকবর্ষ বলে, ঠিক আছে। আলো এক বছর সময়ে, এক বছর সময় মানে কি 365 দিনে, ঠিক আছে। এক বছর সময়ে, সময়ে যে দূরত্ব অতিক্রম করে, যে দূরত্ব অতিক্রম করে, অতিক্রম অতিক্রম করে, অতিক্রম করে, তাকে আলোকবর্ষ বলে, তাকে আলোকবর্ষ, কি হয়ে গেল, তাকে আলোকবর্ষ বলে। ওকে, আলোকবর্ষ বলে, বা এটাকে ইংরেজিতে কি বলা হয়, লাইট ইয়ার। এটাকে ইংরেজিতে কি বলা হয়, লাইট ইয়ার। লাইট ইয়ার। ওকে, লাইট ইয়ার। আর 1 লাইট ইয়ার সমান, এটা মনে রাখতে হবে। এটা কেমনে আসে, কোত্থেকে আসে আমি দেখাবো, তবে এটা আমাদের মনে রাখতে হবে, এটা কিছু করার নাই। 1 লাইট ইয়ার সমান হচ্ছে 9.46 ইন্টু 10⁻15 মিটার। একটা কথা সবসময় মনে রাখতে হবে আগে, যে আলোকবর্ষ কিসের একক, আলোকবর্ষ যে দূরত্বের একক, ঠিক আছে। এক বছরের যে দূরত্বটা অতিক্রম করতেছে আলো, ঠিক আছে। আলোকবর্ষ কিন্তু সময়ের একক না, এটা কিন্তু মেডিকেল অ্যাডমিশন একবার আসছিল, আমার সময় আসছিল যে আলোকবর্ষ কিসের একক, আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক। সেটা কি, 1 লাইট ইয়ার সমান হচ্ছে 9.46 ইন্টু 10⁻15 মিটার। হ্যাঁ, তাহলে এটা কেন শিখা লাগছে, এটা ম্যাথে আসতে পারে। ম্যাথে যদি মিটারের কথা সরাসরি বলা না থাকে, হুট করে বলবে যে 1 লাইট ইয়ার দূরত্ব অতিক্রম করছে, বা 3 লাইট ইয়ার দূরত্ব অতিক্রম করছে, ঠিক আছে, একটা তরঙ্গ। তখন আমাদেরকে লাইট ইয়ার সমান কত মিটার সেটা জানতে হবে না। তার মানে এখান থেকে একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আগে, আলোকবর্ষ হলো দূরত্বের একক, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে কি, এখানে যদি আমি সুন্দর করে দিই যে আলোকবর্ষ কিসের একক, আলোকবর্ষ হলো দূরত্বের একক। আলোকবর্ষ, হ্যাঁ, আলোকবর্ষ হলো দূরত্বের একক, আলোকবর্ষ হলো দূরত্বের একক। এখন এত বড় দূরত্ব দিয়ে বিজ্ঞানীদের কাজ কি, ঠিক আছে। এটা কাজ হচ্ছে বিভিন্ন নক্ষত্রের অবস্থান ও দূরত্ব পরিমাপ করার জন্য আলোকবর্ষ এককটির সাহায্য নেওয়া হয়। বিভিন্ন বিভিন্ন নক্ষত্র, নক্ষত্র নক্ষত্রের অবস্থান, নক্ষত্রের অবস্থান ও দূরত্ব পরিমাপ করার জন্য, ও দূরত্ব পরিমাপ করার জন্য, দূরত্ব পরিমাপ করার জন্য, করার জন্য আলোকবর্ষের সাহায্য নেওয়া হয়, এই এককটির সাহায্য নেওয়া হয়, ঠিক আছে। আলোকবর্ষ এককটির সাহায্য নেওয়া হয়, আলোকবর্ষ এককটির সাহায্য নেওয়া হয়, এককটির সাহায্য নেওয়া হয়। আমি সবকিছু নোট করে দিচ্ছি, আশা করি তোরাও করবি আমার সাথে সাথে নোট। আসলে নোট কি হয়, সাহায্য নেওয়া হয়। আচ্ছা, ভালো কথা। আচ্ছা, 1 লাইট ইয়ার সমান যে এত মিটার, এর প্রমাণ কি, ঠিক আছে, যে 9.46 ইন্টু 10⁻15 মিটার, এর প্রমাণটা কি, ঠিক আছে। এটার প্রমাণ আছে, একদম ইজি, ইজি প্রমাণ, ইজি প্রমাণ। ইজি প্রমাণটা কি, আমরা কি জানি, এস ইকুয়াল বিটি, এটা ভেক্টরের সূত্রে আশা করি পড়ে আসি আমরা, এস ইকুয়াল বিটি। তো এখানে যেহেতু আলোর, আলোর ব্যাগকে আমরা কি দিয়ে প্রকাশ করি, সি দিয়ে প্রকাশ করি, যেটা হচ্ছে কি 3 ইন্টু 10⁸ ms/1, মানে এখানে সিটি হবে। তো সি সমান কত, সি সমান হচ্ছে 3 ইন্টু 10⁸। ভালো কথা। টি সমান কত হবে, টি সমান হচ্ছে যে 365 দিন। এই যে বলছে এক বছর সময় যে দূরত্বটা অতিক্রম করে আলো, ঠিক আছে। তাহলে 365 দিন, একদিন সমান হচ্ছে 86,400 সেকেন্ড, ঠিক আছে। একদিন সমান 86,400 সেকেন্ড, তাহলে 365 দিন সমান 365 ইন্টু 86,400 সেকেন্ড। যেহেতু যেহেতু 1 ডে ইজ ইকুয়াল 86,400 সেকেন্ড, ঠিক আছে। তাহলে 365 দিন সমান, যেহেতু এক বছরে যে দূরত্ব অতিক্রম করতেছে, এটার মান অনেকটা 9.
4608 ইন্টু 10⁻15 মিটার আসে, যেটাকে আমরা চাইলে চাইলে এভাবে লিখতে পারি যে 9.46 ইন্টু 10⁻15 মিটার, 10⁻15 মিটার প্রত্যেকে আসে। তাহলে এটা প্রমাণিত হয়ে গেছে। হ্যাঁ, তার মানে আলোকবর্ষ কি তরঙ্গ দৈর্ঘ্যের বিভিন্ন তারচম্বকীয় তরঙ্গ নিয়ে পড়ছি, তারপর হচ্ছে যে দৃশ্যমান আলো নিয়ে পড়লাম। তারপর তাহলে হচ্ছে যে এই টপিকগুলো আশা করি মোটামুটি শেষ। তাহলে এটা সমান হচ্ছে কি, এটা সমান হচ্ছে 1 লাইট ইয়ার, বুঝতে পারছি, 1 লাইট ইয়ার। ওকে, তাহলে আমরা পরবর্তী পেজে যাই। নেক্সট টপিক হচ্ছে আমাদেরকে বুঝতে হবে তরঙ্গ মুখ। ঠিক আছে, এই চ্যাপ্টারে ডিটেল জানতে গেলে প্রথমে আমাদের যা যা জানা দরকার সবগুলো আমরা জেনে নিচ্ছি, এরপর হচ্ছে আমরা চ্যাপ্টারের মেইন অংশে যাব। ঠিক আছে, তরঙ্গ মুখ, এখান থেকে বলতে গেলে চ্যাপ্টারের মেইন অংশ শুরু তরঙ্গ মুখ থেকে, কারণ তরঙ্গ মুখ টপিকটা মাস বোঝা লাগবে। ঠিক আছে, এই টপিক না বুঝে কখন আমরা সামনে আগাইতে পারবো না। তাহলে আমাদেরকে প্রথম বোঝা লাগবে তরঙ্গ মুখ। তরঙ্গ মুখ জিনিসটা কি? আচ্ছা, এই জিনিসটা বোঝার আগে আমাদেরকে আগে বুঝতে হবে দশা জিনিসটা কি। ঠিক আছে, এই জিনিসটা বোঝার আগে আমাদেরকে আগে কি জানতে হবে? আমাদেরকে জানতে হবে দশা জিনিসটা কি। ওকে, আমাদেরকে আগে জানতে হবে দশা জিনিসটা কি। দশা জিনিসটা কি? দশা জিনিসটা মানে হচ্ছে যে তরঙ্গের অ্যাঙ্গেল। দশা মানে কি? দশা মানে হচ্ছে অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল বা এটাকে অ্যাঙ্গেলকে বাংলায় কি বলে? কোণ। কত ডিগ্রি কোণে আছে এটা অ্যাঙ্গেল বা কোণ। ঠিক আছে, যদিও দশা নিয়ে এই টপিকে এই চ্যাপ্টার বেশি পড়ার নাই, মানে দশা জিনিসটা বুঝতে গেলে মানে একদম ডিটেলসে বুঝতে গেলে আমাদেরকে পর্যাবৃত্ত গতি পড়া লাগবে। ঠিক আছে, আমি যখন পর্যাবৃত্ত গতি পড়াবো তখন দশা জিনিসটা একদম ডিটেলসে বুঝিয়ে দিব। এখন এত ডিটেলসে বুঝালে আমাদের টপিক অন্যদিকে অন্যদিকে মোড় নিবে। ঠিক আছে, তাহলে ডিটেলস কোথায় পড়বো আমরা? ডিটেলস পড়বো হচ্ছে পর্যাবৃত্ত গতি ফার্স্ট পেপারের। ঠিক আছে, যখন আমরা পর্যাবৃত্ত গতি পড়বো তখন হচ্ছে আমরা ডিটেলস পড়বো। ঠিক আছে, তাহলে ডিটেলস হচ্ছে পর্যাবৃত্ত গতিতে। তো আপাতত দশা বলতে কি এটা আমরা একটু প্রাথমিক ধারণা নিই। প্রাথমিক ধারণা যদি নিই, দ্বারা যে শেপের কথা বলি, ঠিক আছে, এই যে একটা সার্কেল নিলাম। ওকে, খুব ভালো কথা। এখন হচ্ছে এই সার্কেলটাই, এটা হচ্ছে ধর কেন্দ্র, এটা কি ওয়েট, এটা হচ্ছে কি কেন্দ্র। খুব ভালো কথা, এটা কেন্দ্র, কথার কথা ধরলাম। এখন কেন্দ্র থেকে ধর একটা বস্তু এই জায়গায় আছে, এই জায়গায় একটা বস্তু আছে। ঠিক আছে, এই জায়গায় একটা বস্তু আছে। ঠিক আছে, তাহলে এখন তোকে জিজ্ঞেস করলো যে বস্তুটা দশাগত। ঠিক আছে, এখন তোকে জিজ্ঞেস করলো বস্তুটার দশাগত। ওকে, বস্তুটার দশাগত দ্বারা চিকন কালি দিয়ে দেখতে হবে। তোকে জিজ্ঞেস করলো বস্তুটার দশাগত, এই বস্তুটার দশাগত, তাহলে তখন কি বলবি? তখন হচ্ছে দশাগত। আমি যদি প্রথম কথা বলি, দশা হচ্ছে যে তারা একটু অন্য কালি নি। ওকে, দশা হচ্ছে জিরো। ঠিক আছে, দশা জিরো না, কারণ কেন জিরো? কারণ বস্তুটার সাথে 0 ডিগ্রি, 0 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। ঠিক আছে, ওকে। এখন যদি বলে তার কারণ কেন বস্তুটা 0 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। ওকে, এখন যদি বস্তুটা একবার ঘুরে আসে, ঠিক আছে, একবার যদি ধর ঘুরে আসছে, এই যে ধর ঘুরে আসলো, খুব সুন্দর কথা, যে ঘুরে আবার সেম পয়েন্টে আসছে। এখন যদি জিজ্ঞেস করে তোর দশা কত, তখন কি হবে? এখন বস্তুটার দশা কত হবে? বস্তুটা একবার ঘুরে আসছে না, তার মানে এভাবে আসছে না, এটা মানে কি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে আসছে না। তার মানে এখন যদি বস্তুটার দশা জিজ্ঞেস করে, বস্তুটা কিন্তু এখন সেম পয়েন্টে আসছে, ঘুরে ফিরে আবার সেম পয়েন্টে আসছে। ঠিক আছে, সেম পয়েন্টে আসছে মানে কি, এখন যদি তোকে দশা জিজ্ঞেস করে তখন তোকে বলতে হবে ওর দশা হচ্ছে 360 ডিগ্রি। দশা হচ্ছে কত? 360 ডিগ্রি। আবার ধর বস্তুটা আবার ঘুরে আসছে, 360 ডিগ্রিতে আসার পর, মানে 360 ডিগ্রি ঘুরে আসার পর বস্তুটা আবার ঘুরে আসছে, বস্তুটা ধর আবার ঘুরে আসছে, এই যে ঘুরে আসলো, এই যে
ঘুরে আসলো, ঠিক আছে? ওকে, যে ঘুরে আসলো, ঘুরে আসলে এবার যদি বলে বস্তুটার দশা কত, তখন কি বলবি? এখন বস্তুটার দশা হচ্ছে যে বস্তুটা আগে তো 360 ডিগ্রি ঘুরে আসছিল, এখন আরো একবার 360 ডিগ্রি ঘুরে আসছে, তার মানে 360 প্লাস 360 কত হবে? 720। এখন হচ্ছে দশা হচ্ছে 720 ডিগ্রি। এটা হচ্ছে দশা ওয়ান, প্রথম অবস্থায় দশা, দশা টু, এটা হচ্ছে দশা থ্রি। ওকে, কিন্তু এখনো কিন্তু বস্তুটা সেম পয়েন্টেই আছে, এই যে সেম পয়েন্টেই আছে, কিন্তু দশা ভিন্ন হয়ে গেছে, ঠিক আছে? তো এই অবস্থাটাকে বলে সমদশা, ঠিক আছে? এই অবস্থাটাকে কি বলে? সমদশা। মানে বস্তুটা এখনো সমদশায় আছে, কিন্তু ওর দশার মানগুলো কিন্তু ভিন্ন, ঠিক আছে? আমি যদি এখন তোকে বলি 300 ইয়া, জিরো তো জিরোই, 360 কে কি লেখা যায়? 360 কে লেখা যায় না যে 2 পাই, 2 পাই মানে তো 300, কারণ পাই মানে 180, তার মানে 360 হচ্ছে 2 পাই। আবার 720 কে কি লেখা যায়? 720 কে লেখা যায় না যে 4 পাই, তাহলে 2 × 2 পাই, এভাবে লেখা যায় না? আবার দেখতো 2 পাই × 1 লেখা যায় না এটাকে? সেম কথা না? তার মানে একটা একটা সূত্র দাঁড় করে, ঠিক আছে? সূত্রটা হচ্ছে যে 2 পাই n, 2 পাই n। একটা জিনিস খেয়াল কর, শুধু 1 2 3, ঠিক আছে? প্রথমটা 1, এর পরের দশাটা কি হয়েছে? এর পরের দশা 2 পাই ছিল, সাথে 2 গুণ হয়েছে, তার মানে এর পরের দশাটা কি হবে? 3 গুণ হবে, 3 × 2 পাই হবে, ঠিক আছে? তাহলে আমি যদি বলি এখানে n সমান কি? n সমান হচ্ছে পূর্ণ সংখ্যা, ঠিক আছে? n সমান যদি 0 1 2 3 ডট 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 যত যা বসা, সবগুলো সমদশায় মিলিত হবে, সবগুলো সমদশা হবে। আমি তোকে আরেকটু বুঝাই বলি, একটু যদি ডিটেলসে বলি, যদি n সমান 1 হয়, ঠিক আছে? তাহলে সরি, প্রথমে n সমান 0 ধর, n সমান 0 ধর, তাহলে দশা কি হবে? দশা যদি n সমান 0 হয় তাহলে দশা 0 হবে, 2 পাই n মানে 0, গুণ করে n গুণ করলে 2 পাই এর সাথে 0 হবে। এখন যদি n সমান 1 হয় তাহলে কি হতে হবে? দশা সমান 2 পাই। এখন যদি n সমান 2 হয় তাহলে দশা সমান কত হবে? দশা সমান হবে 2 পাই × 2 মানে 4 পাই। এখন যদি n সমান 3 হয় তাহলে কি দশা সমান কত হবে? দশা সমান হবে না যে 3 × 2 6, 6 পাই, ঠিক আছে? আবার যদি n সমান 4 হয় তাহলে দশা সমান কত হবে? দশা সমান হবে 8 পাই, 8 পাই। এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে এই, মানে এরা সবাই সেম পয়েন্টে আছে, কিন্তু সবার দশা যদি 2 পাই 4 পাই এরকম হয়, 2 পাই n অবস্থায় থাকলে আমরা বুঝবো যে কি এরা সবাই একটি সেম পয়েন্ট নির্দেশ করতেছে। এই যে দেখছো, এই একটা সেম পয়েন্টে কিন্তু নির্দেশ করতেছে। এই বস্তুটা দিয়ে উদাহরণ দিছি, একবার ঘুরে আসো, দুইবার ঘুরে আসো, কিন্তু ঘুরে দশা চেঞ্জ হচ্ছে, দশা হচ্ছে একবার 360, একবার 720, এরপর 720 এর পর আরো 360 যোগ হয়েছে, একবার ঘুরে আসতেছে ঘুরে আসতেছে, কিন্তু আলটিমেটলি সেম পয়েন্টে কিন্তু নির্দেশ করতেছে এই দশাগুলা। তার মানে এই দশার মানগুলা, তার মানে এই দশার মানগুলা, এই যে এরা সবাই কি করতেছে? এরা সবাই সেম পয়েন্ট নির্দেশ করতেছে, এরা সবাই সেম পয়েন্ট নির্দেশ করতেছে, সেম পয়েন্ট নির্দেশ করতেছে, নির্দেশ করছে। ওকে, তার মানে কি এরা সবাই সেম পয়েন্ট নির্দেশ করতেছে, এই সকল অবস্থানে অবস্থানরত সকল কণা সমদশায় রয়েছে, ঠিক আছে? তার মানে আমরা আরো একটা লাইন লিখতে পারি যে এই সকল অবস্থানে, ঠিক আছে? মানে দশা সমান 2 পাই 4 পাই 6 পাই, দশার তো একটা অবস্থান, কোণ, অ্যাঙ্গেল, মানে এই অ্যাঙ্গেল আছে এই অ্যাঙ্গেল আছে, ঠিক আছে? এগুলো তার মানে দশা কি একটা অবস্থান নির্দেশ করে, তার মানে 4 পাই 6 পাই 8 পাই এগুলো একটা অবস্থান, ঠিক আছে? দশা দ্বারা একটা অবস্থান নির্দেশ করে, তা এই সকল অবস্থান, ঠিক আছে? এই সকল অবস্থানে, মানে অবস্থানে মানে 8 পাই 6 পাই এইসব অবস্থানে, এই সকল অবস্থানে, এই সকল অবস্থানে অবস্থানরত সকল কণা, অবস্থানরত সকল কণা, অবস্থানরত সকল কণা সমদশায় রয়েছে, এটাকে বলে সমদশা। সকল কণা সমদশায় রয়েছে, সমদশা, সমদশায় রয়েছে। তো
এতক্ষণ দশার জিনিসটা বোঝানোর একমাত্র কারণ হচ্ছে সমদশা জিনিসটা বোঝানোর জন্য, কারণ এই চ্যাপ্টার সমদশা জিনিসটা লাগবে। ঠিক আছে, এখন যে টপিকটা পড়াবো একটু পরে এটা সমদশা টপিকটা বোঝা লাগবে, সেই জন্য সমদশার টপিকটা বোঝাবার জন্য আমরা কি করছি, দশা জিনিসটা বুঝে আসছি। ঠিক আছে, তারপর সমদশা কখন বলবো, সমদশা মানে এরা যে দশার মান সমান হবে। ঠিক আছে, সমদশা বলতে কি বোঝায়, দশার বিভিন্ন দশা মানে বিভিন্ন অবস্থান, কিন্তু বিভিন্ন অবস্থান বলতেছি মানে বিভিন্ন দশা কিন্তু অবস্থান এক। ঠিক আছে, তুই 360 ডিগ্রি একবার ঘুরে আসলে আবার সেম জায়গায় আসবি, আবার 360 ডিগ্রি ঘুরে আসলে আবার সেম পয়েন্টই আসবে, মানে পয়েন্টটা সেম থাকবে, কিন্তু দশা দশা চেঞ্জ হচ্ছে। দশাটা কিভাবে চেঞ্জ হচ্ছে, আমরা প্রতিবার যখন 360 করে করে ঘুরে আসতেছি, ঠিক না, মানে প্রতিবার যখন সেম অ্যাঙ্গেলে ঘুরে আসতেছি, তার মানে দশাটা চেঞ্জ হচ্ছে, কারণ অ্যাঙ্গেল যোগ হচ্ছে তাই। কেন দশা বলতে কি বুঝে, অ্যাঙ্গেল। ঠিক আছে, কিন্তু আলটিমেটলি সেম পয়েন্টেই আসতেছি। ঠিক আছে, তার মানে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে আসলেও যে পয়েন্টে আসবো, 720 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে আসলে সেম পয়েন্টে আসবো। ঠিক আছে, কিন্তু 360 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরে আসলে মানে কি, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে আসলে এটা একটা দশা, 720 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে আসলে এটা একটা দশা, কিন্তু সেম পয়েন্টে আবার ফিরে আসতেছি, তার মানে এই সেম পয়েন্টে ফিরে আসার ঘটনাটাকে বলে সমদশা। বুঝাইতে পারছি আশা করি। হুম, ওকে। এখন যদি আমি আরো একটা তরঙ্গ আঁকি, তরঙ্গ আঁকলে ক্লিয়ার হবে। যদি তরঙ্গ আঁকি আমি একটা, অনেক বড় তরঙ্গ আঁকি। ওকে, তাহলে অনেক বড় তরঙ্গ আঁকার পর এখন আমরা একটা সুন্দর করে তরঙ্গ আঁকার চেষ্টা করি। ঠিক আছে, মোটামুটি একই উচ্চতায় আঁকার চেষ্টা করতেছি, এটা একটু ভুলিছে। আমি যদি ইয়ে করি, উঁচু হবে না, এই যে মোটামুটি একই উচ্চতা রাখার চেষ্টা করতেছি আমি। ওকে, লাইনটা একটু বাড়াই দিই, তাহলে সুন্দর হবে চিত্রটা। ওকে, তাহলে এটা একটা তরঙ্গ, তাই তো। এখন একটা জিনিস খেয়াল কর, আমরা তরঙ্গের এই পয়েন্টটা নিয়ে হিসেব করি। ঠিক আছে, এই পয়েন্টটা নিয়ে, এই পয়েন্টটা নিয়ে হিসেব করি। এখানে একটা পয়েন্ট দেখা যাচ্ছে, এই পয়েন্টটা নিয়ে হিসেব করি। আবার দেখতো, চিন্তা করে, এই পয়েন্টটা একটা একটা পর্যাবৃত্ত সম্পন্ন করলে, মানে একটা তরঙ্গ সম্পন্ন করছে এই জায়গায়। ঠিক আছে, এই যে এই জায়গায়, তারপর এখান থেকে আবার শুরু হয়েছে, আবার শুরু হয়ে একটা পর্যাবৃত্ত তরঙ্গ শেষ করছে এই জায়গায়। ঠিক আছে, এই জায়গায়, তার মানে আবার সেম পয়েন্টে চলে আসতেছে না, এই যে একবার ঘুরে এসে আবার সেম পয়েন্টে চলে আসছে। মানে আমি জাস্ট এখানে সার্কেল যেটা আঁকছি, এই সার্কেলটাকে আমি তরঙ্গের আকারে লিখছি আর কি, যে একবার ঘুরে আসছে, একটা আবার সেম পয়েন্টে আসছে, এটাকে তরঙ্গের আকারে লিখলে কেমন হবে, এই যে একটা পূর্ণ তরঙ্গ শেষ করছে, আবার সেম পয়েন্টে আসছে, আবার একটা পূর্ণ তরঙ্গ শেষ করছে, আবার সেম পয়েন্টে আসছে, আবার একটা পূর্ণ তরঙ্গ শেষ করে আবার কোথায় আসবে, আবার সেম পয়েন্টেই আসবে। এই যে দেখ, এই দাগটার মধ্যেই আছে পয়েন্ট। ঠিক আছে, এখন আমরা কি জানি, একটা পূর্ণ তরঙ্গ শেষ করলে মানে একটা সার্কেল শেষ করলে ঘুরে আসলে তখন কি হয়, এটা যদি জিরো থাকে, এটা শুরুতে কি ছিল, এটা ছিল জিরো, এটা ছিল জিরো, তার মানে একটা পূর্ণ তরঙ্গ শেষ করে আসলে কি হয়, 2π দূরত্ব অতিক্রম করে, এটা 2π হবে। তার মানে আবার এখান থেকে শুরু করে আবার একটা পূর্ণ তরঙ্গ শেষ করছে, তার মানে এর পরেরটা কি হয়, এর পরেরটা হবে না 2 × 2π, মানে প্রথমে 180 ডিগ্রি, এখন 180 ডিগ্রির সাথে 360, এটা হবে 360, মানে একবার ঘুরে আসছে, একবার ঘুরে আসার পর আবার ঘুরে আসছে, তার মানে কি 2 × 2π মানে 4π। এটা একটু আগে বুঝে আসি, এরপর এটা কি কত হবে, এটা হবে 6π। ঠিক আছে, আলটিমেটলি একটা পূর্ণ তরঙ্গ শেষ করে আসতেছে, কত করে করে বাড়তেছে, এটাকে আমরা কিভাবে জানতে পারি, 2π n দিয়ে। ঠিক আছে, একটা পূর্ণ তরঙ্গ শেষ করছে তাহলে 2π × 1, দুইটা পূর্ণ তরঙ্গ শেষ করছে তাহলে দশা কত হবে, 2π × 2, তারপর n সমান কি 0 1 2 3 এবং পর্যায়ক্রমে আর কি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে দশা অবস্থা। যেহেতু এই পয়েন্টে একটা তরঙ্গের
সেম পয়েন্ট পাওয়া যাচ্ছে, যে আবার সেম পয়েন্টে ফিরে আসছে তরঙ্গটা। তার মানে তরঙ্গটা যখন এই পয়েন্টে থাকবে, আচ্ছা আর একটু বেশি ক্লিয়ার করি, মানে বেশি ক্লিয়ার বলতে এটা এমনি চাইলে সহজে বুঝিয়ে দিতে পারতাম, বাট আর একটু ইয়া করে দিই, ঠিক আছে। আচ্ছা এই পয়েন্টটাতে কি থাকবে, এই পয়েন্টটা কত, এই পয়েন্টটা কত, এই পয়েন্টটা হবে না, এই পয়েন্টটার মান হবে যে কত, যেহেতু 2 পাই এর অর্ধেক, তার মানে পাই হবে না, এই পয়েন্টটা কত, পাই হবে না, পাই। এই পয়েন্টটা কত হবে, যেহেতু 2 পাই আর 4 পাই এর মাঝখানে আছে, তার মানে 3 পাই। তারপর 4 পাই আর 6 পাই এর মাঝখানে থাকলে এই পয়েন্টটা কত হবে, 5 পাই। ওকে যাই হোক, এগুলো আমরা দিলাম। কিন্তু এখন একটা জিনিস খেয়াল কর, আলটিমেটলি দশা কিন্তু সেম, ঠিক আছে, দশা কিন্তু সেম। দশা সেম বলতে কি বোঝাচ্ছি, দশার মান চেঞ্জ হচ্ছে কিন্তু আবার সেম পয়েন্টে ফিরে আসতেছে, দেখ। তার মানে আমি যদি এই তরঙ্গটা তো একটাই তরঙ্গ, এটা তো ভিন্ন ভিন্ন তরঙ্গ না। আমি যদি এই তরঙ্গটার আরেকটা পয়েন্ট হিসাব করি, আমি যদি এই তরঙ্গটার আরেকটা পয়েন্ট হিসাব করি, ধর এই পয়েন্টে হিসাব করতেছি, ঠিক আছে। যদি এ পয়েন্ট আর এ পয়েন্টের দূরত্ব 2 পাই হয়, তাহলে এ পয়েন্ট আর এই পয়েন্টের দূরত্ব 2 পাই হবে, এই পয়েন্ট আর এই পয়েন্টের দূরত্ব 2 পাই হবে। 2 পাই না বললে কি বলা যায়, বলা যায় না যে সেম দশায় আছে, এই পয়েন্টে যে দশায় আছে এই পয়েন্টে সেম দশায় আছে, কারণ ঘুরে ফিরে আবার একই পয়েন্টে আসছে। এই যে ঘুরে ফিরে আবার একই পয়েন্টে আসছে, যদিও আমার চিত্রটা একটু আঁকা বাঁকা হয়েছে, দেখে মনে হচ্ছে না যে একই পয়েন্টে আসছে, বাট এটা তো সমান তরঙ্গ, একটাই তরঙ্গ। এই তরঙ্গের যদি এই পয়েন্ট আর এই পয়েন্ট সমান হয়, মানে একই পয়েন্টে ফিরে আসছে, তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্টও সমান, মানে একই পয়েন্টে ফিরে আসছে, এই পয়েন্ট আর এই পয়েন্টে সমান। বুঝতে পারছি। আবার যদি অন্য একটা হিসেব করি, আমি যদি এই পয়েন্ট হিসেব করি, এই পয়েন্ট হিসেব করি, এই পয়েন্ট আর এই পয়েন্টের সমান, মানে সমদশায় আছে, এই পয়েন্ট আর এই পয়েন্টের সমদশায় আছে, ঘুরে ফিরে আবার সেম পয়েন্টে ফিরে আসছে, এই পয়েন্ট আর এই পয়েন্টের সমদশায় আছে, বলতেই পারি, ঠিক আছে। তার মানে এখন যদি আমি একটা, সবগুলো সমদশায় আছে, ওকে, ভেরি গুড। এখন যদি আমি ওদেরকে একটা লাইন দিয়ে যুক্ত করে দিই, ঠিক আছে, লাইন দিয়ে যুক্ত করি, লাইন দিয়ে যদি যুক্ত করি আমি, ওদেরকে লাইন দিয়ে যুক্ত করলে লাইনটার সমতল একটা লাইন পাওয়া যাচ্ছে কিনা দেখতো, পয়েন্ট গুলাকে যদি লাইন দিয়ে যুক্ত করি, একটা সমতল লাইন পাওয়া গেছে। তারপর হচ্ছে কি, আমি যদি নীল কালারের পয়েন্ট গুলাকে লাইন দিয়ে যুক্ত করি একটা, দেখতো আবার, যদি এটা পুরোপুরি সমতল হবে, আমারটা তো একটু আঁকা বাঁকা হয়েছে আঁকা, ঠিক আছে। এই যে আরেকটা সমতল লাইন পাওয়া গেল, পাওয়া গেছে কিনা। এখন যদি আমি আবার এ পয়েন্ট হিসাব করি, ধর কোনো কারণে এ পয়েন্ট হিসাব করতেছি, আর একটু, এই যে এ পয়েন্ট হিসাব করতেছি, আবার এই পয়েন্টের সাথে এই পয়েন্ট হিসাব করলাম, দেখ আবার একটা পূর্ণ তরঙ্গ সৃষ্টি হচ্ছে, তার মানে এই পয়েন্ট আর এই পয়েন্ট কি সমদশায় আছে, আবার এই পয়েন্টের সাথে এইটাও সমদশায় আছে। তারপর এটা যদি আরেকটু বাড়ে, এখানে একটা ইয়ে হবে, এটা সমদশায় আছে। এখন এই লাইনটাও যদি যুক্ত করি আমি কোনো কারণে, ধর কোন লাইন দিয়ে যুক্ত করবো, সাদা দিয়ে করি, ঠিক আছে, একটু wait কর। এই যে সাদা দিয়ে যদি একটা লাইন পয়েন্ট গুলো যুক্ত করে দিই, তাহলে এটা একটা সমতল পয়েন্ট পাওয়া যাবে, মানে সমতল, এটা একটু আঁকা বাঁকা হয়েছে পয়েন্টের সাথে বরাবর যুক্ত, এখানে আমার ইয়ে হয়েছে, পয়েন্টটা নর্মালি এই জায়গায় হবে আর কি, দাঁড়া, এই যে এই জায়গায় হবে পয়েন্টটা, ওকে, এই পয়েন্টে এই জায়গায় হবে, এই পয়েন্টে এই জায়গায় হবে, ওকে। তো সমতল কয়েকটা লাইন পাওয়া যাচ্ছে, তাই তো। এই যে সমতল লাইন পাওয়া যাচ্ছে, এই সমতল লাইনটাকে আমরা বলবো তরঙ্গমুখ। এটা এটাকে আমরা কি বলবো, তরঙ্গমুখ। তাহলে তরঙ্গমুখের সংজ্ঞা কি, সমদশা সম্পন্ন, ঠিক আছে, সমদশা সম্পন্ন কণাসমূহের যে তলে, সমদশা সম্পন্ন কণাসমূহ যে তলে অবস্থান করে, এদের এটা সমদশা সম্পন্ন একটা কণা, এটা মানে এটা আর এটা এই লাইনটা, এই লাইনটাতে যতগুলো কণা বসছে, নীল কালারের কণা বসছে, সবগুলো কি সমদশায় আছে না। তারপর এখানে যে সবুজ কালারের যে কণাগুলো বসছে, এগুলো সবগুলো সমদশায় আছে না। তারপর এখানে লাল কালারের যে কণাগুলো আছে, এগুলো সবগুলো সমদশায় আছে না। তো সমদশায় থাকলে আমরা কি বলবো, যে সমদশা সম্পন্ন কণাসমূহ যে তলে অবস্থান করে তাকে তরঙ্গমুখ বলে, ঠিক আছে। সমদশা সম্পন্ন কণাসমূহ যে তলে অবস্থান করে, এই যে একটা তল, সবুজ কালার একটা তল পেলাম, হলুদ কালার একটা তল পেলাম, তারপর হচ্ছে কি
নীল কালার তল পেলাম, এই যে এরকম যত ধরনের তল পেলাম, তার মানে এগুলাকে আমরা বলবো কি তরঙ্গ মুখ। এই যে এগুলো কি, এগুলো হচ্ছে কি তরঙ্গ মুখ, এগুলো হচ্ছে কি তরঙ্গ মুখ। আমরা তরঙ্গ মুখ কি এটা বুঝাতে পারছি আশা করি। এটাও যেমন একটা তরঙ্গ মুখ, এটাও একটা তরঙ্গ মুখ। তারপর এটাও কি একটা তরঙ্গ মুখ, তরঙ্গ মুখ। তারপর এটাও কি, এটাও একটা কি তরঙ্গ মুখ। তার মানে তরঙ্গ মুখ কি সেটা আমরা বুঝাতে পারছি। আহ তাহলে সংজ্ঞাটা যদি লিখে দিই, সংজ্ঞাটা যে কি লেখা যায় সংজ্ঞাটা, তার একটু ওয়েট করো। আচ্ছা, তাহলে তরঙ্গ মুখের সংজ্ঞাটা কি হবে আমরা যদি সংজ্ঞাটা লিখি। তরঙ্গ মুখের সংজ্ঞাটা যে, আমি যদি অন্য কালে দিয়ে লিখি একটু, তরঙ্গ মুখ সংজ্ঞা, তরঙ্গ মুখ সংজ্ঞা। ওকে, তরঙ্গ মুখ সংজ্ঞা। তরঙ্গ মুখের সংজ্ঞাটা কি হবে? সমদশা সম্পন্ন, সমদশা সম্পন্ন, সমদশা সম্পন্ন, সমদশা সম্পন্ন কণাসমূহ, কণাসমূহ, কণাসমূহ যে তলে অবস্থান করে, যে তলে অবস্থান করে, যে তলে অবস্থান অবস্থান করে তাকে তরঙ্গ মুখ বলে, তাকে তরঙ্গ মুখ বলে, তাকে তরঙ্গ মুখ বলে। ওকে, তাকে তরঙ্গ মুখ বলে। তাহলে তরঙ্গ মুখ কি সেটা বুঝাইতে পারছি। আচ্ছা, একটা কণা সমদশায় আছে কি নেই সেটা কেমনে বুঝবো? তার আগে আরেকটা কথা বলি। এই দেখ, একটা তরঙ্গের মধ্যে, একটা সিঙ্গেল তরঙ্গের মধ্যে কয়েকটা তরঙ্গ মুখ পাইছি। আমি তো শুধু কয়েকটা পয়েন্ট নিয়ে হিসেব করছি, কিন্তু পয়েন্ট এখানে একটা পয়েন্ট আছে, ঠিক আছে, এই জায়গায় একটা পয়েন্ট আছে, এই জায়গায় একটা পয়েন্ট আছে, এই জায়গায় একটা পয়েন্ট আছে, কত কত পয়েন্ট, মানে সব পয়েন্ট থেকে আমরা একটা সমতলে তল রাখতে পারবো না, মানে একটা লাইন রাখতে পারবো না। সবগুলো পয়েন্ট, এই পয়েন্টের সাথে এই পয়েন্ট হিসাব করলে এটা তো সমদশায় আছে, সবগুলো সমদশায় থাকবে। যেহেতু ওর একটা পয়েন্ট সমদশায় আছে, তার মানে এখানে যতগুলো পয়েন্ট থাকবে একটা তরঙ্গের মধ্যে, কারণ এটা তরঙ্গটা তো চেঞ্জ হচ্ছে, এটা সিঙ্গেল তরঙ্গ, একটাই তরঙ্গ, তো ওর বাকি পয়েন্ট গুলো সমান তরঙ্গ মুখ শো করবে। তার মানে একটা তরঙ্গের মধ্যে, একটা তরঙ্গে, একটি তরঙ্গের মধ্যে অসীম সংখ্যক তরঙ্গ মুখ থাকে, ঠিক আছে। তাহলে কি লিখতে পারি, একটি তরঙ্গের মধ্যে, একটি তরঙ্গের মধ্যে, তরঙ্গের মধ্যে অসীম সংখ্যক, অসীম সংখ্যক তরঙ্গমুখ থাকে, অসীম সংখ্যক তরঙ্গমুখ থাকে, সংখ্যক তরঙ্গমুখ থাকে। বুঝতে পারছি? ওকে, আমি চিত্রটা যদি আরেকভাবে আঁকি, তারা আমি ভিডিওটা রেকর্ডটা একটু অফ করে আবার অন করতেছি, চিত্রটা এঁকে, নাহলে সময় যাবে অনেক। আচ্ছা, দেখ, সেম তরঙ্গ আমরা যদি আরেকটা পয়েন্ট নিয়ে হিসাব করি, আরেকটা পয়েন্ট নিয়ে হিসাব করলে আমরা ধর এ পয়েন্ট দিয়ে হিসাব করতেছি, এ পয়েন্ট দিয়ে হিসাব করলে আমরা আরেকটা তরঙ্গমুখ আঁকতে পারি না, সোজা লাইন একটা তরঙ্গমুখ আঁকতে পারি। তারপর ধর এই পয়েন্ট হিসেব করতেছি, এই পয়েন্টে ধর রেড কালার দিলাম, রেড কালারের এটা আরেকটা পয়েন্ট হিসেব করতে পারি। তো একটা তরঙ্গের মধ্যে অসংখ্য তরঙ্গ মুখ থাকে, এগুলো তো সব তরঙ্গ মুখ। এই যে এই তলটাকে তরঙ্গ মুখ বলে, ঠিক আছে, লাইনের তলটাকে, ঠিক আছে। তারপর আমরা চাইলে আরেকটা তরঙ্গ মুখ আঁকতে পারি না, এই পয়েন্টে, এই পয়েন্টে আঁকতে পারি কিনা বল? অসংখ্য অসংখ্য তরঙ্গ মুখ থাকে, বুঝতে পারছি আমি। তো এটা হচ্ছে আমি বলছি যে যে একটা তরঙ্গের মধ্যে অসংখ্য তরঙ্গ মুখ থাকে, ঠিক আছে। আর এই তরঙ্গ মুখগুলো কিন্তু সমতল, একদম সমতল না, এগুলাকে কি বলা হয়, এগুলো হচ্ছে নর্মালি সমতলীয় তরঙ্গ মুখ। এগুলো কি, এই যেগুলো হচ্ছে নর্মালি সমতলীয় তরঙ্গ মুখ, সমতলীয় তরঙ্গ মুখ, এগুলো কি সমতলীয় তরঙ্গ মুখ। ওকে, তরঙ্গ মুখ, সমতলীয় তরঙ্গ মুখ। তার মানে একটা তরঙ্গের মধ্যে অসীম সংখ্যক তরঙ্গ মুখ থাকে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে পয়েন্ট গুলো সমদশায় আছে এটা কেমনে বুঝবো? এটা তো চিত্র দেখে না আমি বুঝছি, কিন্তু পরীক্ষার হলে তো মান দিয়ে দিবে, ঠিক আছে।
তাহলে এখন প্রশ্ন হচ্ছে পয়েন্টগুলো সমদশায় আছে কেমনে বুঝবো? ঠিক আছে, লাইক হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ কি? কণাগুলো সমদশায় আছে কেমনে বুঝবো? কণাগুলো সমদশায় আছে কেমনে বুঝবো? কণাগুলো সমদশায় আছে কেমনে বুঝবো? আছে কেমনে বুঝবো? ঠিক আছে, এটা হচ্ছে প্রশ্ন। কণাগুলো সমদশায় আছে কেমনে বুঝবো? ওকে, ভালো কথা। প্রথম কথা হচ্ছে যে আমি আবার একটা সার্কেল নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। সার্কেল নিলাম, তারপর দেখ, এটা ধর কেন্দ্র, এটা কি? এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে সেন্টার, সার্কেল সেন্টার। তো এখন কেন্দ্র থেকে একটা বস্তুটা আছে এই জায়গায়, ঠিক এই জায়গায় আছে। ঠিক আছে, এই জায়গায় আছে বস্তুটা। ওকে, ভালো কথা। তাহলে বস্তুটার দশা কত? বস্তুটার সমকোণে আছে না? সমকোণে আছে না? তাহলে বস্তুটার দশা অবশ্যই পাই বাই টু হবে। পাই মানে কি? 180 ডিগ্রি। পাই বাই টু মানে কি? 90 ডিগ্রি। তার মানে এটা দশা এখন বর্তমানে কত? দশা হচ্ছে যে দশা ওয়ান হচ্ছে যে দশা ওয়ান হচ্ছে যে পাই বাই টু। ওকে, এখন যখন ধর বস্তুটা একবার ঘুরে আসছে, এই যে ঘুরে এসে সবুজ কালার দিয়ে একবার প্রথমটা নির্দেশ করতেছে, ঘুরে এসে আবার এই জায়গায় আসছে, তাহলে দশা টু কি হবে? দশা টু দশা টু হবে যে দশা টু মানে কি? একবার ঘুরে আসা মানে একটা সার্কেল ঘুরে আসা মানে 360 ডিগ্রি না? তাহলে দশা টু কি হবে? পাই বাই টু প্লাস 360 মানে পাই বাই টু। 360 কি টু পাই আকারে কিভাবে লেখে? টু পাই, কারণ পাই মানে 180 ডিগ্রি। পাই 180 ডিগ্রির সাথে দুই গুণ করলে কত হয়? 360। ঠিক আছে, তো বস্তুটা আবার একবার ঘুরে আসছে। ঠিক আছে, বস্তুটা ধর কি হয়েছে, আবার একবার ঘুরে আসছে। ওকে, আবার একবার ঘুরে আসার পর তার মানে দশা থ্রি কত হবে? দশা থ্রি হবে না যে পাই বাই টু প্লাস টু পাই। ধর আরো একবার ঘুরে আসছে, ধর আরো একবার ঘুরে আসলে, এবার রেড কালার দিয়ে দিলাম, আরো একবার ঘুরে আসলো। ঠিক আছে, ওকে, আরেকবার ঘুরে আসলে আবার সেম পয়েন্ট আসছে, কিন্তু এবার দশা ফোর কত হবে? দশা ফোর হবে মানে আরো একবার টু পাই ঘুরে আসছে, 360 ডিগ্রি ঘুরে আসছে, তাহলে দশা ফোর হবে পাই বাই টু প্লাস টু পাই ওকে, কথা সত্য কিনা? এখন যদি আমাকে বলে দশা পার্থক্য কত বের করো, ঠিক আছে, তাহলে দশা ওয়ান থেকে দশা টুর মধ্যে, এই দুইটার মধ্যে দশা পার্থক্য কত? দেখি বল, বিয়োগ করলে কত হয়? দশা পার্থক্য হচ্ছে যে দশা পার্থক্য হচ্ছে টু পাই, কারণ একটা টু পাই বেশি আছে জাস্ট, এটা তো বিয়োগ হয়ে যাবে। ঠিক আছে, আবার এটার থেকে এটা দশা পার্থক্য কত হবে? মানে দশা টু আর দশা থ্রি এর মধ্যে দশা পার্থক্য আবারও টু পাই হবে না? দশা পার্থক্য আবারও টু পাই আসছে না? তারপর এখান থেকে এটা দশা পার্থক্য কত হবে? এখানে যে আরেকটা টু পাই বেশি আছে, তার মানে আবারও দশা পার্থক্য টু পাই। দশা পার্থক্য হচ্ছে কত? টু পাই। ওকে, এবার যদি আমি চিত্রটা একটু অন্য পাশে নিয়ে যাই, দাঁড়া, এই পাশে নিয়ে গেলাম। ওকে, এখন যদি বলে দশা টু আর ফোর এর মধ্যে দশা পার্থক্য কত? যে দশা টু আর ফোর এর মধ্যে, যে দশা টু আর ফোর এর মধ্যে দশা পার্থক্য কত? ঠিক আছে, এদের মধ্যে দশা পার্থক্য, আবার যদি বলে দশা ওয়ান আর দশা ফোর এর মধ্যে দশা ওয়ান আর দশা ফোর এর মধ্যে দশা পার্থক্য কত? এই যে দশা ওয়ান আর দশা ফোর দশা পার্থক্য কত? ঠিক আছে, তো দশা ওয়ান আর দশা টু আর দশা ফোর এর মধ্যে দশা পার্থক্য কত হবে? দশা পার্থক্য হবে টু ফোর পাই, এখানে হবে ফোর পাই, এখানে দশা পার্থক্য কত? ফোর পাই। দশা পার্থক্য কত? ফোর পাই। আর এটার উত্তর কত হবে? দশা ওয়ান আর দশা ফোর এর মধ্যে দশা পার্থক্য
দশা পার্থক্য 6 পাই, দশা পার্থক্য 6 পাই হবে, বিয়োগ করলে দেখিস 6 পাই হবে। ঠিক আছে, 6 পাই কেন, এই শুধু তিনটা 2 পাই বেশি আর কি, তিনটা 2 পাই যোগ করলে 6 পাই হয়। হ্যাঁ, আর দশা 1 হচ্ছে পাই/2, পাই/2 টু কাটাকাটি যাবে। ঠিক আছে, তাহলে দশা পার্থক্য হচ্ছে প্রথমবার একবার পাইছি 4 পাই, মানে দশা 2 থেকে 4 এর মধ্যে, আবার 1 থেকে 4 এর মধ্যে 6 পাই। এটাও একটা প্যাটার্ন ফলো করতেছে, নিশ্চয়ই দেখছো। ঠিক আছে, তাহলে এখন আমরা একটা নোট লিখতে পারি কিনা, নোট। ঠিক আছে, নোট হচ্ছে কি, যদি দুটি কণা বা বিন্দুর মাঝে, যদি দুটি কণা বা বিন্দুর মাঝে, যদি দুটি কণা বা বিন্দুর মাঝে দশা পার্থক্য, দশা পার্থক্য 2πn হয়, যেখানে n হচ্ছে কি, n হচ্ছে পূর্ণ সংখ্যা। ঠিক আছে, n ইজ ইকুয়াল কত, পূর্ণ সংখ্যা, 2πn হয়, তবে বিন্দুগুলো সমদশায় আছে বলে ধরা হয়। তবে বিন্দুগুলো সমদশায় আছে বলে ধরা হয়, বিন্দুগুলো সমদশায় আছে ধরা হয়, আছে ধরা হয়। তাহলে তুই বলতে পারতি যে আচ্ছা 2πn কেন, একটা দশার থেকে এর পরবর্তী দশার পার্থক্য যদি 2π হয়, তাহলে দশা 1 থেকে দশা 2 এর পার্থক্য কত, 2π। আবার দশা 2 থেকে 3 এর পার্থক্য কত, 2π। 3 থেকে 4 এর পার্থক্য কত, 2π। তার মানে একটা দশা থেকে তার পরবর্তী দশা পার্থক্য যদি 2π হয়, তাহলে আমরা বুঝতে পারবো সেম দশায় আছে। হ্যাঁ, এটা দিয়ে হয়, এটা ভাবলে হয় যে 2π হয় মানে পরবর্তী দশা। কিন্তু আমাদেরকে তো এবার বলে দিবে না যে, মানে সিরিয়ালি দশার পার্থক্য বলে দিবে না, বা সিরিয়ালি দশা মান বলে দিবে না। আমাদেরকে যে কোনো মানে র্যান্ডম দুইটা দশার মান বলবে। তো র্যান্ডম দুইটা দশার মানের পার্থক্য যদি 2πn হয়, তখন হচ্ছে কি, আমরা বলতে পারবো সমদশায় আছে। তার মানে আমাদের স্ট্যান্ডার্ড সূত্র হচ্ছে যে এটা, যে দশা পার্থক্য মানে র্যান্ডম, যেমন র্যান্ডম কি দশা 1 আর 4 এর মধ্যে পার্থক্য একটা 2πn সম্পর্ক বজায় রাখতেছে। ঠিক আছে, আবার দশা 2 আর 4 এর মধ্যে পার্থক্য একটা 2πn বজায় রাখতেছে। ঠিক আছে, বুঝতে পারছি আশা করি। তাহলে দশা পার্থক্য বুঝছোস। এখন যদি আমি একটা এক্সাম্পল দিই, দুইটা এক্সাম্পল দিই। এক্সাম্পল হচ্ছে কি বলে, বললো প্রশ্ন বললো 45 ডিগ্রি, 45 ডিগ্রি ও 540 এন্ড 540 ডিগ্রি। ঠিক আছে, 45 ডিগ্রি এবং 540 ডিগ্রি, এদের মধ্যে এরা কি সমদশায় আছে কিনা এটা জিজ্ঞেস করছে। ঠিক আছে, এরা কি সমদশায় আছে, যত প্রশ্নটা হচ্ছে এটা, এরা কি সমদশায় আছে, এরা কি সমদশায় আছে, প্রশ্ন করছে এটা। ওকে, এরা কি সমদশায় আছে, প্রশ্ন করছে এটা। তাহলে আনসার কি হবে, আনসার হচ্ছে আমরা কি জানি, দশা পার্থক্য বের করতে হবে। দশা পার্থক্যকে ফাই দিয়ে প্রকাশ করে, দশা পার্থক্য, দশা পার্থক্য কি দিয়ে প্রকাশ করে, ফাই দিয়ে প্রকাশ করে। ঠিক আছে, ফাই মানে কিরকম, এরকম ফাই দিয়ে প্রকাশ করে। দশা পার্থক্য ইজ ইকুয়াল 540 মাইনাস 45, 540 মাইনাস 45, তাহলে কত হয়, তাহলে 540 মাইনাস 45 কত হয়, 495, 495 ডিগ্রি। 495 ডিগ্রি এটা কি 2πn কে সমর্থন করে, 2πn মানে কি, 2 গুণ করলে তো অবশ্যই আমরা জানি কি এটা অবশ্যই জোড় সংখ্যা আসবে, যে কোনো কিছুর সাথে 2 গুণ করলে এটা জোড় সংখ্যাই আসে। 495 অবশ্যই জোড় সংখ্যা না, এটা বিজোড় সংখ্যা, কারণ লাস্টে এককটা 5। ঠিক আছে, তার মানে এটাকে 2 দিয়ে কখনো ভাগ করা যাবে না। ঠিক আছে, তো 2 দিয়ে ভাগ করা যাচ্ছে না, এটাতে দেখলে বুঝে যায় যে কি 2πn ভাবে হয় নাই। ঠিক আছে, তার মানে সমদশায় নেই, তার মানে 2πn কে সমর্থন করে না, 2πn কে সমর্থন করে না। ঠিক আছে, সমর্থন করে না। আবার কেমনে বুঝবি, 2π মানে কি, 2π মানে 360 ডিগ্রি হবে। তো 360 ডিগ্রি মানে কি, এখন n হচ্ছে যদি 1 ধরি, 0 ধরি, তাহলে হচ্ছে 1 ধরলে কত, 360। ঠিক আছে, 2 ধরলে কত, 360 ইন্টু কত হবার কথা, 720। তার মানে 2π 360 এর সাথে, 2π মানে কি 360। ঠিক আছে, 360 এর সাথে 0 গুণ করলে 495 আসতেছে না, 1 গুণ করলেও 495 আসতেছে না, আবার 2 গুণ করলে 495 পার হয়ে যাচ্ছে। তার মানে এটা 2πn কে সমর্থন করতেছে না। ঠিক আছে, এখন যদি আমি আরেকটা এক্সাম্পল দিই, এখন যদি আমি আরেকটা এক্সাম্পল দিই, আরেকটা এক্সাম্পল যদি দিই,
যে যদি বলে প্রশ্নটা যে 90 ডিগ্রি এবং 450 ডিগ্রি, ঠিক আছে, 90 ডিগ্রি এবং 450 ডিগ্রি, 450 ডিগ্রি সমদশায় আছে কিনা, ঠিক আছে। আরেকটা এক্সাম্পল, তাহলে কি হবে দশাপার্থক্য, এখন কি হবে দশাপার্থক্য, দশাপার্থক্য হবে 450 মাইনাস 90, ঠিক আছে। তাহলে কত হবে এটা, মানে 360, ঠিক আছে। এটা অবশ্যই 2 পাই কে সমর্থন করে, ঠিক আছে, কারণ কেন এটা 2 পাই ইন্টু 1, যেখানে n এর মান 1 আর কি, ঠিক আছে, n ইজ ইকুয়াল 1 সমর্থন করতেছে। হ্যাঁ, তাহলে কি এটা সমদশায় আছে, সুতরাং সমদশায় আছে। আচ্ছা, তাহলে আমরা কখন সমদশায় আছে কখন সমদশায় নেই এটা বুঝতে পারছি কিনা বল, আশা করি বুঝতে পারছি। তাহলে আমরা এখন পরবর্তী টপিকে যাই। তরঙ্গমুখ, তরঙ্গমুখের প্রকারভেদ। তরঙ্গমুখ আমরা দেখছি সমতলীয় হয়, যে তরঙ্গমুখটা আমরা নর্মালি দেখছি এটা কি সমতলীয়, ঠিক না, কিন্তু তরঙ্গমুখের প্রকারভেদ আছে। এখন আমরা দেখব তরঙ্গমুখের প্রকারভেদ। তরঙ্গ মুখের প্রকারভেদ, তরঙ্গমুখের প্রকারভেদ। ওকে, তরঙ্গমুখ হচ্ছে যে দুই প্রকার। তরঙ্গমুখ কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে সমতলীয় তরঙ্গমুখ, একটা হচ্ছে সমতলীয় তরঙ্গমুখ, সমতলীয় তরঙ্গমুখ, একটা হচ্ছে যে গোলকীয় তরঙ্গমুখ। দুই হচ্ছে কি গোলকীয় তরঙ্গমুখ, গোলকীয় তরঙ্গ মুখ। ওকে, সমতলীয় তরঙ্গমুখ আর গোলকীয় তরঙ্গমুখ কোনটা কি বুঝাই সেটা আমরা এখন জেনে নিই। প্রথমে আমরা গোলকীয় তরঙ্গমুখটা নিয়ে পড়ালেখা করব, তারপর হচ্ছে সমতলীয় তরঙ্গমুখে যাব, ঠিক আছে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে গোলকীয় তরঙ্গমুখটা একটু বুঝে নিই, ঠিক আছে। তো গোলকীয় তরঙ্গমুখটা যদি বুঝি, আমাদের প্রথম কাজ হচ্ছে গোলকীয় তরঙ্গমুখ বোঝা। এই যে গোলকীয়, গোলকীয় তরঙ্গ মুখ। ওকে, গোলকীয় তরঙ্গ মুখ এটা কি একটু দেখে নিই। ওকে, গোলকীয় তরঙ্গ মুখ, আমি আগে একটা জিনিস আঁকি, ঠিক আছে। জিনিসটা হচ্ছে ধর কিভাবে আঁকা যায়। আচ্ছা, এটা ধর একটা অন্য কালার দিয়ে আঁকি। ধর এটা একটা হচ্ছে আলোক উৎস, ঠিকই, আলোক উৎস, এই জায়গাটা কি আলোক উৎস, মানে এখান থেকে আলোক তরঙ্গ সৃষ্টি হবে, ঠিক আছে। আচ্ছা, তা আলোক তরঙ্গ সৃষ্টি হলে আমরা ধর খুব কাছাকাছি আছি, তরঙ্গটার খুব কাছাকাছি দেখতেছি, একদম কাছ থেকে দেখতেছি, ঠিক আছে। কাছ থেকে দেখলে এই আলো উৎস থেকে তো শুধু একটা তরঙ্গ সৃষ্টি হবে না, ঠিক না। ধর এইখানে একটা তরঙ্গ সৃষ্টি হলো, এদিক থেকে আরেকটা 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 তরঙ্গ সৃষ্টি হলো। কয়েকটা তরঙ্গ আমি যদি এভাবে করে রাখি, ওকে, সব এতগুলো তো দেখাতে পারবো না, কয়েকটা আঁকলাম, কয়েকটা আঁকলাম। ওকে, ফাঁকগুলো ফিল আপ করে দিচ্ছি আর কি, জাস্ট একটু একটু ভুলে ফাঁক দিয়ে ফিল আপ করে দিই। ওকে, ওকে। আচ্ছা, এখন তাহলে কোনটা কি আমরা একটু একটু পরিচয় নিই, ঠিক আছে। ওকে, আমাদের যে এই যে এই জিনিসটা আছে, এই যে মাঝখানের চিত্রটা, মাঝখানের জিনিসটা হচ্ছে কি আমাদের জন্য আলোক উৎস, দেখি, এটা হচ্ছে আলোক উৎস, আলোক উৎস, ঠিক আছে। আর এরকম যে সুতার মতন দেখতে, সুতা না কিন্তু এটা কি তরঙ্গ আর কি, ঠিক আছে। আলোক উৎস থেকে অনেকগুলো তরঙ্গ সৃষ্টি হয়েছে, খুব ভালো কথা। এটাকে বলে উৎপন্ন আলোক তরঙ্গ, ঠিক আছে, উৎপন্ন আলোক তরঙ্গ।
আলোক তরঙ্গ। ওকে, উৎপন্ন আলোক তরঙ্গ। আমরা আবার কি জানি? আমরা জানি না যে as is equal vt, মানে এখানে সিটি হবে আর কি। কেন সিটি হবে? আলোক উৎস, আলোর বেগ কি? সি। ঠিক আছে, তাহলে সংজ্ঞা, আচ্ছা সংজ্ঞা না, গোলকীয় তরঙ্গের সংজ্ঞাটা আমি বলি। আচ্ছা, তোর এই পয়েন্টে হিসাব করতেছি আমি, তো এই পয়েন্টটাতে আমি হিসাব করতেছি। এই পয়েন্টটা বলতে কি হচ্ছে, ধর টি সমান 2, টি সমান 2 তে আমি হিসাব করতেছি। তো টি সমান 2 মানে কি? সবগুলো এই আলোক উৎস থেকে যতগুলো তরঙ্গ সৃষ্টি হয়েছে সবগুলো তো আলোক তরঙ্গ। তার মানে সবগুলোর বেগ অবশ্যই আলোর বেগ, মানে সবগুলোর বেগ সমান, সেটা হচ্ছে কি আলোর বেগের সমান। ঠিক আছে, এই তরঙ্গটার বেগ যদি সি হয়, এই তরঙ্গটার বেগও সি, 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 এই তরঙ্গটার বেগও সি। তো এখানে সবগুলোর বেগ কি? সি না? সবগুলোর বেগ সি, সবগুলোর বেগ কি? সি। ওকে, তো সবগুলোর বেগ সি। এখন যদি প্রশ্ন করে যে 2 সেকেন্ড পর, 2 সেকেন্ড পর তরঙ্গটার, সবগুলো তরঙ্গের অবস্থান নির্ণয় করো। ঠিক আছে, তো 2 সেকেন্ড পর এই তরঙ্গটা যদি এই পয়েন্টে থাকে, 2 সেকেন্ডের পর ঠিক এই তরঙ্গটা ঠিক এই পয়েন্টে থাকবে না, মানে সেম দূরত্বতে অতিক্রম করবে, কারণ সবার বেগ তো কি? সি। আবার সবার সময়ও 2, তার মানে সি ইন্টু 2। ঠিক আছে, 2 সি। তো 2 সি দূরত্ব অতিক্রম করবে। তো এটাও সেম দূরত্ব অতিক্রম করবে না এই তরঙ্গটা, এটাও সেম দূরত্ব অতিক্রম করবে না, এটাও সেম দূরত্ব অতিক্রম করবে না। তারপর আমি যদি বলি এটাও সেম দূরত্ব অতিক্রম করবে 2 সেকেন্ড পর, এটাও সেম দূরত্ব অতিক্রম করবে। তো এরকম করে সবগুলো তো সেম দূরত্বই অতিক্রম করবে 2 সেকেন্ড পর। ওকে, এই যে সবগুলো সেম দূরত্ব অতিক্রম করছে। এখন যদি এদের গতিপথের সঞ্চার পথটা আমরা আঁকি, সঞ্চার পথ মানে কি, মানে কিভাবে গেছে দেখি, দেখতো। এই যে আমরা যদি মিলাই দিই, গতিপথটা মিলাই দিই, সবার গতিপথটা মিলাই দিই। ঠিক আছে, এই যে গতিপথটা মিলাই দিচ্ছি আমি, গতিপথটা মিলাই দিলাম। দেখতো গোলকীয় হয়েছে কিনা, গোলকীয়, গোলকীয় হয়েছে কিনা দেখ। তাহলে আমি যদি আবার বলি 4 সেকেন্ড পর, 4 সেকেন্ড পর, তো 4 সেকেন্ড পর যদি এখানে হিসাব করছি, ধর 4 সেকেন্ড পর এই তরঙ্গটা এখানে বসছে, তার মানে এটাও এখানে সেম দূরত্বে বসবে, এটাও সেম দূরত্বে বসবে, এটাও সেম দূরত্বে বসবে, সেম দূরত্বেই বসবে সবগুলা। হুম, সবগুলো সেম দূরত্বে বসবে। তারপর তারপর সঞ্চার পথটা যদি আবার মিলিয়ে দিই, তাহলে দেখবি কি আবারও কি যে একটা গোলক পাওয়া যাচ্ছে, গোলকের মতন দেখতে। এই যে সঞ্চার পথটা মিলিয়ে দিলে এই যে আবার সেম জিনিস পাইছি। তাহলে এখন যদি আমাকে বলে যে গোলকীয় তরঙ্গমুখের সংজ্ঞা কি, তাহলে আমরা সংজ্ঞাটা কি লিখবো? সংজ্ঞাটা লিখবো যে সমদশা সম্পন্ন, এগুলো সবগুলো সমান দশায় আছে না? সমান দশায় কেমনে আছে? কারণ হচ্ছে কি ওদের গতিও সমান, বেগও সমান, সময়ও সমান। তো বেগ আর সময় সমান হলে সবগুলো আবার সেম তরঙ্গ, যে আলোক তরঙ্গ, তো সবগুলো আবার মানে সেম সময় সেম সেম দশা অতিক্রম করবে না, মানে সেম দশা থাকবে, তার মানে এই পয়েন্ট যেগুলো আছে এগুলো সবগুলো সেম দশায় আছে না? তাহলে সমদশা সম্পন্ন তরঙ্গস্থিত কণাগুলোর সঞ্চার পথ। ঠিক আছে, সমদশা সম্পন্ন, সমদশা সম্পন্ন তরঙ্গস্থিত কণাগুলো, সমদশা সম্পন্ন তরঙ্গস্থিত, তরঙ্গস্থিত মানে কি তরঙ্গের উপর আছে যেটা। ঠিক আছে, তরঙ্গস্থিত কণাগুলোর, এটা একটু কথা বুঝতেছি, তরঙ্গস্থিত কণাগুলোর, তরঙ্গস্থিত কণাগুলোর, কণাগুলোর সঞ্চার পথ যদি গোলকীয় হয়, সঞ্চার পথ যদি গোলকীয় হয়। ঠিক আছে, সঞ্চার পথ যদি, সঞ্চার পথ যদি গোলকীয় হয়, যদি গোলকীয় হয়, যদি গোলকীয় হয়, তাকে গোলকীয় তরঙ্গমুখ বলে, তাকে গোলকীয় তরঙ্গমুখ বলে, গোলকীয় তরঙ্গমুখ বলে। ওকে, গোলকীয় তরঙ্গমুখ আমরা কখন দেখতে পাবো? ঠিক আছে, আলোক উৎসের কাছাকাছি দূরত্বে। ঠিক আছে, আলোক উৎসের কাছাকাছি দূরত্বে গোলকীয় তরঙ্গমুখ তৈরি হয়, আমি বুঝিয়ে দিচ্ছি একটু পর। ঠিক আছে, আপাতত দেখ, আলোক উৎসের কাছাকাছি দূরত্বে, আলোক উৎসের কাছাকাছি দূরত্বে, আলোক উৎসের কাছাকাছি দূরত্বে, কাছাকাছি
দূরত্বে, মানে কাছাকাছি দূরত্বে, আলোকবর্ষের কাছাকাছি দূরত্বে কি গোলকীয় তরঙ্গমুখ তৈরি হয়, গোলকীয় তরঙ্গমুখ তৈরি হয়, গোলকীয় গোলকীয় তরঙ্গমুখ তৈরি হয়, তরঙ্গমুখ তৈরি হয়। ওকে, আলোকবর্ষের কাছাকাছি, কেন আলোকবর্ষের কাছাকাছি হলে আমরা গোলকীয় তরঙ্গমুখ দেখতে পারবো? আমি আগে বলছি যে এই আলোকবর্ষটা এদিকে একদম কেন্দ্রে, আমরা একটু কাছাকাছি অবস্থানে দেখতেছি, কাছাকাছি অবস্থানে আমরা কি গোলকীয় তরঙ্গমুখটা দেখতে পারবো, ঠিক আছে। কিন্তু একটু দূরে চলে গেলে কি হবে, একটু দূরে চলে গেলে আর কি হবে এটা আমরা একটু পর দেখতেছি। তো আমি গোলকীয় তরঙ্গমুখটা কি সেটা বুঝতে পারছি, ঠিক আছে। তাহলে গোলকীয় তরঙ্গমুখ সেটা কি বুঝতে পারছি। এখন হচ্ছে আমরা সমতলীয় তরঙ্গমুখ খুঁজবো। এখন আমরা কি যাব, সমতলীয় তরঙ্গমুখ, এখন আমরা যাব সমতলীয় তরঙ্গমুখ। ওকে, আমরা কোথায় যাব, এখন হচ্ছে আমরা সমতলীয় তরঙ্গমুখ, সমতলীয় তরঙ্গমুখ, সমতলীয় তরঙ্গমুখ। ওকে, সমতলীয় তরঙ্গমুখ এটা কি আমি একটু দেখি, আমরা দেখবো আস্তে আস্তে সমতলীয় তরঙ্গমুখটা কি, ঠিক আছে। ওকে, আগে পৃষ্ঠের চিত্রটা আমি একটু কপি করে আনি, কারণ এটা লাগবে আমাদের। চিত্রটা চিত্রটা একটু কপি কর, দাঁড়া, চিত্রটা কপি করে নিলাম। চিত্রটা এখানে আনলাম। অপ্রয়োজনীয় জিনিসগুলো একটু মুছে দিই। অপ্রয়োজনীয় জিনিস হচ্ছে যে ধর এই যে মুছে দিলাম, আর অপ্রয়োজনীয় জিনিসগুলো মুছে দিই, আর একটু ওয়েট। ওকে, তাহলে দেখ এবার এটা হচ্ছে সমতলীয় তরঙ্গমুখ পড়বো। এখন ধর তরঙ্গমুখটা, এই যে তরঙ্গমুখ বলতেছি, তরঙ্গগুলা অনেক দূরে চলে গেছে। এখন আর 2 সেকেন্ডে হিসাব করতেছি না, 2 সেকেন্ডে না, এতটুকু ডিস্টেন্সের মধ্যে ছিল 2 সেকেন্ড, কিন্তু তোর 10-12 সেকেন্ড পরে এগুলো অনেক দূরে চলে যাবে না, অনেক দূরে চলে গেলে এখানে তো তরঙ্গ শুধু এতটুকু না, এখানে অসংখ্য তরঙ্গ আছে, অসংখ্য তরঙ্গ আছে, মানে অসংখ্য, একটার সাথে একটা লাগানো, মানে এগুলো ইয়ে করা যাবে না, কাউন্ট করা যাবে না। এই যে অসংখ্য লাগানো, অসংখ্য লাগানো, ঠিক আছে, একগুচ্ছ আকারে থাকে প্রতিটার ভিতরে। আমি তো কয়েকটা আঁকছিলাম, যেহেতু কয়েকটা আঁকছি যখন কাছাকাছি ছিলাম, কাছাকাছি থাকাকালীন তো আমরা ইজিলি কাউন্ট করতে পারতেছি যে, কিন্তু যখন সময় বেড়ে গেছে, এগুলো অনেক দূরে দূরে চলে গেছে তরঙ্গগুলা, তখন তো আমরা এতগুলো তরঙ্গ কাউন্ট করতে পারবো না, ঠিক আছে, বা এতগুলো তরঙ্গ কাউন্ট করতে পারবো না, এতগুলো তরঙ্গ কাউন্ট করতে পারবো, পারবো না, এখানে অসংখ্য, অসংখ্য তরঙ্গ। এই যে আমি ক্রমান্বয়ে আঁকতেছি তরঙ্গ। তখন কি করতে হবে, তখন হচ্ছে আমাদেরকে একগুচ্ছ তরঙ্গ হিসাব করতে হবে। একগুচ্ছ তরঙ্গ মানে কি, ধর এই কয়েকটা তরঙ্গ নিয়ে হিসাব করবো, কারণ এইগুলো হিসাব করতে পারতেছি না, এগুলো কোন দিকে গেছে, এগুলো এগুলো কোন দিকে গেছে, এগুলো হিসাব থাকবে। অসংখ্য তরঙ্গ সৃষ্টি হয়েছে না, যদি একটু দূর থেকে দেখি, আমি যখন দূর থেকে চলে যাবো, একদম উপর থেকে দেখবো, একদম অনেক দূর থেকে দেখবো, তখন দেখবো যে অসংখ্য তরঙ্গ। একদম কাছ থেকে দেখলে না, তখন দেখবো যে কি, আচ্ছা কাউন্ট করতে পারবো, কিন্তু দূর থেকে দেখলে অসংখ্য তরঙ্গ না। তাহলে তখন কি হবে, তখন হচ্ছে যে একগুচ্ছ তরঙ্গের গতিপথটা হিসাব করবো, ঠিক আছে। তরঙ্গের গতিপথটা হিসাব করলে কি হবে, ধর এই পয়েন্টটা নিয়ে হিসাব করতেছি, এদিকে একটা পয়েন্ট নিয়ে হিসাব করতেছি, তো এদিকে একটা পয়েন্ট থাকলে এখন সবার ব্যাগ যেহেতু সমান, সবার তো আলোর ব্যাগে যাচ্ছে, ঠিক আছে, আলোর ব্যাগে যাচ্ছে, আবার কি সময়ও সমান, ঠিক সেম সময় হিসাব করতেছি। তার মানে এটারও পয়েন্ট এটা হবে, এটাও সেম দূরত্ব অতিক্রম করবে, এটাও সেম দূরত্ব অতিক্রম করবে, এটাও সেম দূরত্ব অতিক্রম করবে, এটা সেম দূরত্ব অতিক্রম করবে, এটা সেম দূরত্ব অতিক্রম করবে, এরকম কয়েকটা একগুচ্ছ তরঙ্গ হিসাব করলে তখন দেখা যাবে একটা তল পাওয়া যাবে। এই যে একটা তল পাওয়া গেল, সরি, একটা লাইন করি, এই যে একটা তল পাওয়া গেছে না, সমতলীয় না এবার, এটা হচ্ছে সমতলীয় তরঙ্গমুখ। তার মানে সংজ্ঞাটা কি হবে, সংজ্ঞাটা হচ্ছে, সংজ্ঞাটা সেমই, সংজ্ঞাটা সেম লিখে দিতে পারো, জাস্ট একটু ভিন্ন করে। সংজ্ঞা, সংজ্ঞা এত ওয়ার্ডগুলো একটু মোটা করে দেন। ওকে, সংজ্ঞা, সংজ্ঞাটা তাহলে কি হবে, সংজ্ঞাটা হবে সমদশা সম্পন্ন তরঙ্গস্থিত কণাগুলোর সঞ্চারপথ যদি সমতলীয় হয় তবে তাকে সমতলীয় তরঙ্গমুখ বলে, ঠিক আছে। তাহলে কি হবে, সমদশা সম্পন্ন, সমদশা সম্পন্ন
তরঙ্গস্থিত কণাগুলোর সঞ্চার পদ্ধতি, তরঙ্গস্থিত তরঙ্গস্থিত কণাগুলোর 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 সঞ্চার পদ্ধতি সঞ্চার পথ যদি কণাগুলোর সঞ্চার পথ যদি সমতলীয় হয় সমতলীয় হয় সমতলীয় হয় তবে তাকে সমতলীয় তরঙ্গমুখ বলে তবে তাকে সমতলীয় তরঙ্গমুখ বলে তবে তাকে সমতলীয় তরঙ্গমুখ বলে ওকে তাকে সমতলীয় তরঙ্গমুখ বলে ওকে তবে তাকে সমতলীয় তরঙ্গমুখ বলে ওকে সঞ্চারপথটা যদি সমতলীয় হয় তাহলে সমতলীয় তরঙ্গমুখ আমরা কখন দেখব প্রথমত হচ্ছে আলোক উৎস থেকে অনেক দূরে সমতলীয় তরঙ্গমুখ পাওয়া যায় ঠিক আছে আলোক উৎস থেকে উৎসটা ধর এদিকে এই যে কেন্দ্রে এই কেন্দ্র থেকে অনেক দূরে গেলে তখন আমরা যখন দূরে চলে যাবো তখন তার কেন্দ্র হিসাব করতে পারবো না তখন দূরে হচ্ছে আমরা কি সমতলীয় তরঙ্গমুখ আমাদের অ্যাকচুয়ালি সবই গোলকীয় তরঙ্গমুখ কিন্তু আমরা যখন দূরে চলে গেছি তখন আমাদেরকে একগুচ্ছ তরঙ্গমুখ হিসেব করতে হচ্ছে তখন আমাদের কাছে সমতল মনে হচ্ছে ঠিক আছে তাহলে আলোক উৎস থেকে অনেক দূরে সমতলীয় তরঙ্গমুখ পাওয়া যায় আলোক উৎস থেকে অনেক দূরে আলোক উৎস থেকে অনেক দূরে অনেক দূরে অনেক দূরে কি পাওয়া যায় সমতলীয় তরঙ্গমুখ পাওয়া যায় সমতলীয় তরঙ্গমুখ পাওয়া যায় তরঙ্গমুখ পাওয়া যায় ওকে তারপর হচ্ছে যে আর যদি একটা সিঙ্গেল তরঙ্গ হিসাব করি ধর একটা সিঙ্গেল তরঙ্গ হিসাব করছি একটা সিঙ্গেল তরঙ্গ যেটা একটু আগে আমি দেখাই আসছি ঠিক আছে প্রথম তরঙ্গমুখ নিয়ে যখন কথা বলতেছিলাম একটা সিঙ্গেল তরঙ্গের মধ্যে ঠিক আছে অসংখ্য তরঙ্গমুখ থাকে একটি সিঙ্গেল তরঙ্গের মধ্যে একটি সিঙ্গেল তরঙ্গে একটা সিঙ্গেল তরঙ্গ মানে কি এই যে একটা সিঙ্গেল তরঙ্গ ঠিক আছে একটা সিঙ্গেল তরঙ্গে সমাদশা সম্পন্ন কণাগুলোর সঞ্চার পথ সমতলীয় হয় ঠিক আছে এই যে একটু আগে যেটা দেখে আসছি সমদশা সম্পন্ন সম্পন্ন কণাগুলোর সঞ্চার পথ কণাগুলোর সঞ্চার পথ কি হয় সমতলীয় হয় সমতলীয় হয় সমতলীয় হয় অর্থাৎ একটি সিঙ্গেল তরঙ্গের মধ্যে সমতলীয় তরঙ্গমুখ পাওয়া যায় ঠিক আছে অর্থাৎ একটি সিঙ্গেল তরঙ্গের মধ্যে সমতলীয় তরঙ্গমুখ পাওয়া যায় ঠিক আছে মানে সিঙ্গেল তরঙ্গ হলে ওখানে শুধু সমতলীয় তরঙ্গমুখই পাবে গোলীয় তরঙ্গমুখ পাওয়ার কোনো সুযোগ নেই কারণ সঞ্চারপথটা গোলক কেমনে করবি একটা তরঙ্গ তো একটাই ঠিক আছে অর্থাৎ অর্থাৎ একটি সিঙ্গেল তরঙ্গের মধ্যে একটি একটি সিঙ্গেল তরঙ্গের মধ্যে একটি সিঙ্গেল তরঙ্গের মধ্যে সমতলীয় তরঙ্গমুখ পাওয়া যায় সমতলীয় তরঙ্গমুখ পাওয়া যায় সমতলীয় তরঙ্গমুখ পাওয়া যায় ওকে তাহলে সমতলীয় তরঙ্গমুখ কি সেটা বুঝাইতে পারছি আশা করি এই গেল সমতলীয় তরঙ্গমুখ সব আমি নোট করে দিচ্ছি এগুলো তুই সুন্দর করে নোট করবি আবার নিজের মতন করে তাহলে গোলকীয় তরঙ্গমুখ সমতলীয় তরঙ্গমুখ কি জিনিস সবই বুঝাইতে পারছি দশা কি জিনিস এটা বুঝাই আসলাম এখন হচ্ছে আমাদেরকে কিছু এমসিকিউর জন্য জিনিস জানতে হবে ঠিক আছে এখন আমরা সম্পূর্ণ নতুন টপিকে চলে যাচ্ছি ঠিক আছে নতুন টপিকটা হচ্ছে বিভিন্ন বিজ্ঞানী কর্তৃক প্রদত্ত তত্ত্ব ঠিক আছে বিভিন্ন বিজ্ঞানী হচ্ছে কিছু থিওরি দিয়ে গেছিল আর কি ঠিক আছে এগুলো নিয়ে আমাদের পড়ালেখা আছে সামান্য এমসিকিউর জন্য লাগবে বিভিন্ন বিজ্ঞানী কর্তৃক প্রদত্ত তত্ত্ব ঠিক আছে বিভিন্ন বিজ্ঞানী কর্তৃক প্রদত্ত তত্ত্ব এটা নিয়ে আমাদের সামান্য কিছু স্টাডি করা লাগবে এমসিকিউর জন্য
এমসিকিউতে আসে আর কি এগুলো। ওকে, যদি 1 নম্বরের কথা বলি, 1 নম্বর হচ্ছে কণিকা তত্ত্ব। এখান থেকে এমসিকিউ প্রায় আসে, প্রায় আসে, প্রায় আসেই। ঠিক আছে, আমি যদি একটু কালারটা নিই, প্রথমটা কি হয় বুঝি না আমি। 1 নম্বর কি? 1 নম্বর হচ্ছে কণিকা তত্ত্ব, কণিকা তত্ত্ব। ঠিক আছে, এখান থেকে প্রশ্ন কি আসবে আমি তোকে বলতেছি, ওয়েট কর, সুন্দর করে নোট করে দিই আমি। নাম্বার হচ্ছে কণিকা তত্ত্ব। আচ্ছা, কণিকা তত্ত্ব থেকে প্রশ্ন কি আসবে? কণিকা তত্ত্ব থেকে প্রশ্ন আসবে যে যে এটা কে দিছে, তত্ত্বটা কে দিছে? তত্ত্বটা দিছে নিউটন সাহেব। তত্ত্বটা কে দিছে? নিউটন সাহেব। এখান থেকে প্রায় এমসিকিউ আসে যে কণিকা তত্ত্ব কে প্রদান করছে বা কে দিছে? নিউটন সাহেব। নিউটন সাহেব দিয়েছে কত সালে? 1675 সালে। ঠিক আছে, সালটা মনে রাখ, 1675 সালে। ঠিক আছে, আর এই তত্ত্ব দিয়ে আরেকটা প্রশ্ন আছে, এই তত্ত্ব দিয়ে কি কি ব্যাখ্যা করা যায় আর কি কি ব্যাখ্যা করা যায় না। ঠিক আছে, তাহলে এই তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যায়, ব্যাখ্যা করা যায় কি কি, আর ব্যাখ্যা করা যায় না কি কি। ঠিক আছে, আর ব্যাখ্যা করা যায় না কি কি, ব্যাখ্যা করা, ব্যাখ্যা করা যায় না কি কি। ঠিক আছে, তো এমসিকিউ তে প্রায় আসে যে কণিকা তত্ত্ব দিয়ে কি কি ব্যাখ্যা করা যায়, নিচের কোনগুলো কণিকা তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যায়, নিচের কোনগুলো কণিকা তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যায় না। তো ব্যাখ্যা করা যায় কি কি? আলোর প্রতিফলন, আলোর, আলোর প্রতিফলন। ঠিক আছে, আলোর প্রতিফলন, তারপর হচ্ছে প্রতিসরণ, প্রতিসরণ। ওকে, আর ব্যাখ্যা করা যায় না কি কি? ব্যাখ্যা করা যায় না হচ্ছে যে আলোর ব্যতিচার, অপবর্তন, এগুলা। ঠিক আছে, ব্যতিচার, ব্যতিচার, অপবর্তন, ব্যতিচার, অপবর্তন, সমবর্তন। ঠিক আছে, অপবর্তন, সমবর্তন এগুলো হচ্ছে এই চ্যাপ্টারে পড়া আর কি, ব্যতিচার এগুলা, এগুলো আস্তে আস্তে আমরা আসবো। সমবর্তন। ওকে, তারপর হচ্ছে কি, এই গেল কণিকা তত্ত্ব। এরপর আসে দুইতে, আসে কি, দুইতে আসে হচ্ছে যে তরঙ্গ তত্ত্ব। দুই থেকে আসে তরঙ্গ তত্ত্ব, তরঙ্গ তত্ত্ব। ওকে, তরঙ্গ তত্ত্বটা কে দিছে? তরঙ্গ তত্ত্বটা দিছে হাইগেন্স। আমরা আসতেছি আস্তে আস্তে। তরঙ্গ তত্ত্বটা কে দিছে? তরঙ্গ তত্ত্বটা দিছে হাইগেন্স। Okay, তরঙ্গ তত্ত্বটা দিছে হাইগেন্স। হাইগেন্স দিছে কত সালে দিছে? কত সালে দিল? 1678 সালে। ঠিক আছে, 1678 সালে, মানে 3 বছর পর আর কি, 1678 সালে। ওকে, 1678 সালে। এখন কি কি ব্যাখ্যা করা যায়, কি কি ব্যাখ্যা করা যায় না। ঠিক আছে, তো আমি এগুলো কপি করে নিয়ে আসি, উদয় আবার লেখার দরকার নেই। কপি পেস্ট। তাহলে ব্যাখ্যা করা যায় কি, ব্যাখ্যা করা যায় না। ঠিক আছে, তাহলে প্রতিসরণ সবই ঠিক আছে, এখানে কি কি ব্যাখ্যা করা যায়, কি কি ব্যাখ্যা করা যায় না। আর একটু একটু উপরে উঠে, বেশি নিচে নেমে গেছে। আচ্ছা, তাহলে কি কি ব্যাখ্যা করা যায় আর কি কি ব্যাখ্যা করা যায় না, সবই ঠিক আছে। আলোর প্রতিফলন, প্রতিসরণ ব্যাখ্যা করা যায়, সাথে হাইগেন্সের তত্ত্ব, যে তরঙ্গ তত্ত্বটা দিচ্ছি, এটা দিয়ে আমরা চাইলে ব্যতিচারও ব্যাখ্যা করতে পারবো। কি কি ব্যাখ্যা করতে পারবো? ব্যতিচার ব্যাখ্যা করতে পারবো, সাথে অপবর্তনও, ব্যতিচারও ব্যাখ্যা করতে পারবো, সাথে অপবর্তনও ব্যাখ্যা করতে পারবো, অপবর্তনও ব্যাখ্যা করতে পারবো। আবার ব্যাখ্যা করা যাবে না কি কি? যেহেতু ব্যতিচার, অপবর্তন ব্যাখ্যা করতে পারছে, তাহলে শুধু সমবর্তন ব্যাখ্যা করা যাবে না, তাহলে শুধু সমবর্তন ব্যাখ্যা করা যাবে না। বাকি সব ঠিক আছে, শুধু সমবর্তন ব্যাখ্যা করা যাবে না। সমবর্তনটাকে যদি দেখো একটু এদিকে নিয়ে আসি, তাহলে ব্যাপারটা সুন্দর লাগে। সমবর্তন ব্যাখ্যা করা যাবে না। ঠিক আছে, তারপর হচ্ছে আর কি, তারপর হচ্ছে যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তত্ত্ব। এরপর একটা কি আসে? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তত্ত্ব। তড়িৎ চুম্বকীয়, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তত্ত্ব। ওকে, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তত্ত্ব, সুন্দর করে নোট করি, তাহলে ব্যাপারটা সুন্দর লাগে আর কি, আলটিমেটলি।
তড়িৎচুম্বকীয় তরঙ্গ তত্ত্ব। ওকে, তড়িৎচুম্বকীয় তরঙ্গ তত্ত্বটা কে দিছে? এটা দিছে ম্যাক্সওয়েল। কত সালে? 1886 সালে। এটা কে দিছে? এটা দিছে ম্যাক্সওয়েল। এটা দিছে ম্যাক্সওয়েল। ওকে, ম্যাক্সওয়েল কত সালে? 1886 সালে। ওকে, এটা দিয়ে কি কি ব্যাখ্যা করা যায়, কি কি ব্যাখ্যা করা যায় না। তো আমরা সেম জিনিস আবার কপি করে নিয়ে আসি, কপি করে নিয়ে এসে এ করে দিব। আচ্ছা, তড়িৎচুম্বকীয় তরঙ্গ কি কি ব্যাখ্যা করা যায়, এটা শুধু আমাদের বইতে কি কি ব্যাখ্যা করা যায় সেটা আছে, কি কি ব্যাখ্যা করা যায় না সেটা নাই। তো আমরা শুধু শুধু বাড়তি প্রেশার নিব না, ঠিক আছে? তাহলে আমাদের কি কি ব্যাখ্যা করা যায় এটা নিয়ে স্টাডি করার দরকার নেই। আমরা নর্মালি কি কি ব্যাখ্যা করা যায় সেটা নিয়ে স্টাডি করি। কপি পেস্ট। ব্যাখ্যা করা যায়, কি কি ব্যাখ্যা করা যায়? প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন, এটা দিয়ে সেম জিনিস ব্যাখ্যা করা যায়, যেটা হাইগেনসের নীতি তরঙ্গ তত্ত্ব দিয়ে করা যায়, ঠিক আছে? আর কি কি ব্যাখ্যা করা যায় না সেটা বইতে নাই। বইতে যেহেতু নেই আমাদের পড়ারও কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? কি কি ব্যাখ্যা করা যায়। তারপর আরেকটা তত্ত্ব আছে, আরেকটা তথ্য যে লাস্ট তত্ত্ব বইতে দেওয়া আছে, যেহেতু পড়ে ফেলি। এখান থেকে প্রশ্ন তেমন আসে না, কি এই যে প্রশ্ন যেগুলো আসে আমি তথ্যকে দিচ্ছি, যতটুকু দরকার ওটুকু পড়লে হবে, ঠিক আছে? এই যে 4 নাম্বার কি আসে? 4 নাম্বার হচ্ছে যে কোয়ান্টাম তত্ত্ব, ঠিক আছে? কোয়ান্টাম তত্ত্ব, কোয়ান্টাম তত্ত্ব, কোয়ান্টাম তত্ত্ব। ওকে, ওকে, ভালো কথা। কোয়ান্টাম তত্ত্বটা কে দিছে? কোয়ান্টাম তত্ত্ব কে দিছে এটা তো পাওয়ার কথা। এটা দিছে ম্যাক্স প্লাঙ্ক। এটা কে দিছে? আবারও তোর লাইনটা বড় করে দেওয়ার। ওকে, এটা কে দিছে? এটা দিছে ম্যাক্স প্লাঙ্ক। ম্যাক্স প্লাঙ্ক, এগুলো ভুলা যাবে না। এগুলো সব চ্যাপ্টারে পড়ে একত্রে নিয়ে আসছি, যাতে কারণ এগুলো এমসিকিউতে আসে, এক জায়গায় থাকলে এগুলো সব মনে থাকবে, ঠিক আছে? প্লাস এই চ্যাপ্টারের মধ্যে ওদের নিয়ে কিছু কিছু কথা বলা আছে। ম্যাক্স প্লাঙ্ক দিছে কত সালে? 1900 সালে। কত সালে? 1900 সালে। তো এটা দিয়ে কি কি ব্যাখ্যা করা যায়? ব্যাখ্যা করা যাবে, এটা দিয়ে অবশ্য ভিন্ন জিনিস ব্যাখ্যা করা যায়। আলোর এগুলো প্রতিফলন, প্রতিসরণ, এগুলো না, ব্যাখ্যা করা যায়। এগুলো যখন মডার্ন ফিজিক্স পড়াবো তখন বুঝবি এগুলো কি। সেটা হচ্ছে কৃষ্ণ বস্তুর বিকিরণ, কৃষ্ণ বস্তুর বিকিরণ, কৃষ্ণ বস্তুর বিকিরণ। তারপর হচ্ছে যে ফটো তড়িৎ ক্রিয়া। এগুলো আমি যখন মডার্ন ফিজিক্স পড়াবো তখন হচ্ছে এগুলো আছে, এই টপিকগুলো আছে, ফটো তড়িৎ ক্রিয়া। তো আপাতত আমি সবগুলো এক জায়গায় নিয়ে এসে তত্ত্বগুলো কি কি ব্যাখ্যা করা যায়, কি কি ব্যাখ্যা করা যায় না, এগুলো পড়ছি। তবে আমাদের এই চ্যাপ্টারে পড়া হচ্ছে যে তরঙ্গ তত্ত্ব নিয়ে। আমাদের কোন কি নিয়ে পড়া? তরঙ্গ তত্ত্ব নিয়ে। তার মানে হাইগেন্সের নীতি নিয়ে হচ্ছে আমাদের পড়া এই চ্যাপ্টারে, ঠিক আছে? তাহলে আজকের ক্লাস এতটুকু। নেক্সট ক্লাস হচ্ছে যে আমরা হাইগেন্সের নীতি টিতি পড়বো, নীতিগুলো কি, নীতি কি করে না করে, যাবতীয় জিনিসপাতি এগুলো পড়বো। আজকে ছুটি, টাটা।